Um, Welcome everyone in our today's podcast. So our special guest here is Delais Khan, who has a um, excellent knowledge in the in diversified field. So a little bit background or intro about the Major Delais Khan as a retired army officer. He has a number of books, best-selling authors on strategy and history books, and a respected youth influencer. I didn't actually come with a number of books as a name. I think that will be too much as an introduction, but I had little bit opportunity to read a couple of books as a uh, starting. So um, so with that, let's dive into our actually discussion. So as we all know, actually, recent reports are, from Human Rights 2024 Watch or the 2023 U.S. State Department reports, also from Bangladesh Human Rights Organization. All those actually reports are indicating that a number of troubleshooting pictures where um, a number of cases of enforced appearances, tortures, and extrajudicial killings have been occurring in Bangladesh. So, given those serious situation on human um, rights violation, how can you um, how can Bangladesh foster a positive approach to human rights practices within its security forces while maintaining the national security and stability? So বেসিক্যালি এইসব সিচুয়েশন গুলো জানার পরে আর কি আপনার মনে হয় কিভাবে যে বাংলাদেশ একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আসলে আগাইতে পারে আর কি? ধন্যবাদ। গুড মর্নিং ফ্রম বাংলাদেশ এবং কানাডাতে এবং বাইরে আপনারা যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশবাসীর পক্ষ থেকে ভালোবাসা জানাই। বিকজ ইউ হ্যাভ এ লট অফ রেসপন্সিবিলিটিস টু প্রমোট আওয়ার কান্ট্রি আউটসাইড এন্ড অ্যাব্রড। পাশাপাশি বাংলাদেশের মানুষ যারা আছে তারা সবসময় ভাবে যে আপনারা অলরেডি স্বর্গে পৌঁছে গেছেন। সো সেই স্বর্গবাসী হিসেবে আপনাদেরও কিছু দায়িত্ব আছে যে মর্তলোকে যারা আছে বাংলাদেশে তাদেরও সাইকোলজিক্যাল শেপিং এর ক্ষেত্রে এবং স্পেশালি বাংলাদেশের জন্য বাইরে থেকে আপনারা কিভাবে অ্যাডভোকেসির ব্যাপারটা প্রমোট করতে পারেন এটার জন্য লোকাল এক্সপেকটেশন থাকে। So perception management is of course an issue for you, but of course একই সাথে আপনারা আমাদেরকে যখন অ্যাডভোকেট করা শুরু করবেন গ্লোবাল প্ল্যাটফর্মে, তখন আসলে আমাদের জন্য এটা অনেক বেশি পজিটিভ হয়ে যায় এবং এনকারেজিং হয়ে যায়। So having said that, let's come to the question you asked. Of course, হিউম্যান রাইটস ওয়াচ, তারপর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ব্যাক টু ব্যাক যে রিপোর্ট গুলো এসছে, এই রিপোর্ট গুলোর ইজ গিভিং এ ভেরি গ্রিন পিকচার যে বাংলাদেশের সিকিউরিটি এজেন্সিস যেগুলো আছে তাদের এগেইনস্ট অ্যালিগেশনস আফটার অ্যালিগেশনস এবং স্পেশালি ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স এর উপরে যে অ্যালিগেশন গুলো আসছে, দিজ আর ডেঞ্জারাস। বাংলাদেশে এটা আয়নাঘর নামে পরিচিত। এবং আমরা রিসেন্টলি যেটা দেখলাম যে ধানমন্ডি 32 যখন ক্র্যাশ করা হইলো, বাংলাদেশের জনগণ যখন ভারতে আশ্রয় নেয়া ফ্যাসিস্ট রানী শেখ হাসিনার উস্কানির কারণে এবং ইন্ধনের কারণে যখন বাংলাদেশের ছাত্র জনতা 6 মাস পরে আবার অ্যাজিটেটেড হয়ে গেল এবং ধানমন্ডি 32-এ ঘুরিয়ে দিল, তো ওই ধানমন্ডি 32-এর নিচেই নাকি 3 তলা আরেকটা আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গিয়েছে। So these reports are very disturbing. But coming back to the point of security forces, এবং যেটা কোশ্চেন ছিল বেসিক্যালি আপনাদের, সেটা হচ্ছে যে বাংলাদেশের সিকিউরিটি ফোর্সেস গুলাতে কিভাবে হিউম্যান রাইটস প্র্যাকটিসটা ইন্ট্রোডিউস করা যায়। So let us first try to understand the security forces.
first of all, the military forces we have, Army, Navy, and Air Force, এরা হচ্ছে আমাদের মেইন ডিফেন্ডার ফোর্সেস। সো এদেরকেই আমরা বলি হচ্ছে সিকিউরিটি ফোর্সেস, এক নাম্বার। আর আপনি দেখবেন যে পুলিশ যেটা আছে এটা হচ্ছে ল এনফোর্সিং এজেন্সি, মানে একটা আইনকে প্রয়োগ করার সংস্থা ওরা। এখন ইন কান্ট্রিজ লাইক ইউএসএ, কানাডা অর ইউরোপিয়ান কান্ট্রিজ, থিংস আর ডিফারেন্ট। আপনি দেখবেন ইউএস আর্মি আর কানাডিয়ান আর্মি ইজ নট ইনভলভড ইন লোকাল ল এনফোর্সিং টাস্ক। নর্মালি ডিজাস্টার না হলে অথবা ইয়ে না হলে হয় না। কারণ বাংলাদেশের মতো কান্ট্রিতে বেবি আমাদের সাইজটা ছোট, আমাদের ঘনত্ব বেশি, এই জন্য যেটা হয়ে গেছে যে আমরা সিকিউরিটি ফোর্সেস যারা আছে আর ল এনফোর্সিং এজেন্সিস যারা আছে তারা কিছু কিছু ক্ষেত্রে ব্লেন্ডেড হয়ে গেছে। সো এই ব্লেন্ডিংটা আসলে অ্যাভয়েড করা যাচ্ছে না। যেমন র্যাবের কেসটা ভেরি ইউনিক কেস। I was able to leave country for a PhD in some country in North America last year. তো আমার hypothesis যেটা ছিল সেটা হচ্ছে যে RAB is a unit force where military officers are serving under police, which is quite rare in the global practices. Normally, পুলিশের নিজস্ব স্পেশাল ফোর্স থাকে এবং তারা ল এনফোর্সিং এজেন্সি হিসেবে কাজ করে। আর আর্মির স্পেশাল ফোর্সেস লাইক সিল অর অল দ্য টিম, দিজ আর অ্যাবসলিউটলি ফর মিলিটারি পারপাসেস। বাট বাংলাদেশের র্যাবের ক্ষেত্রে একটা ইউনিক ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে পুলিশ কমান্ডার আন্ডারে আর্মি অফিসার্সরা জয়েন করলো। কারণ আসলে যেটা হচ্ছে যে পুলিশ কমান্ড ইজ অ্যাকচুয়ালি মানে আই ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অ্যাজ পার প্রায়োরিটি যদি আমরা আনি তাহলে মিলিটারি কমান্ড ইজ সিনিয়র কমান্ড এবং মিলিটারির যে হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড এটা প্রায় 2-3 হাজার বছর পুরনো। আর পুলিশের পুলিশিং সার্ভিস যদি আপনি দেখা শুরু করেন এটা কিন্তু এই কয়েকশো বছর পুরনো। ইভেন বাংলাদেশের পুলিশ কিন্তু ব্রিটিশ কলোনিয়াল যে আর্মি ছিল এবং কলোনিয়াল যে গভর্নমেন্ট ছিল তাদেরই প্রতিষ্ঠিত একটা সিস্টেম, যেখানে এই পুলিশ তৈরি করা হয়েছিল তাদের খাজনা আদায়ের টুল হিসাবে। সো exactly it was not a law enforcing agency at that time. So over the period of time এই জিনিসটাতে একটু কমপ্লেক্সিটি চলে আসছে। The way British police is working, it's not the same way Bangladesh police was working. এবং বাংলাদেশ পুলিশের যে মানে প্রত্যেকটা অর্গানাইজেশন চলার জন্য তো কিছু প্রিন্সিপালস থাকে। তো বাংলাদেশের পুলিশ যেই প্রিন্সিপালের আন্ডারে চলে সেটা সম্ভবত 1860 সালের ব্রিটিশ কোনো একটা কলোনিয়াল রুলের আন্ডারে চলে। তো উইথ দ্যাট কনটেক্সট আমি আপনার এই কোশ্চেনের আনসারে যেটা বলবো যে আমাদের এই সিকিউরিটি ফোর্সেস এবং ল এনফোর্সিং এজেন্সিস গুলোর ভেতরে কিভাবে হিউম্যান রাইটস প্র্যাকটিসটা আনা যায়, বেসিকলি তিনটা ওয়েতে এটা এনশিওর করা যায়। নাম্বার ওয়ান ইজ অ্যাকাউন্টেবিলিটি, দেন ট্রেনিং অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট। সো ইন কেস অফ অ্যাকাউন্টেবিলিটি আমার মনে হয় যেটা দরকার সেটা হচ্ছে যে এই সিকিউরিটি ফোর্সেস এবং ল এনফোর্সিং এজেন্সিস সেপারেটলি অর অ্যাজ এ জয়েন্ট ফোর্স ওরা যখন পারফর্ম করে তখন স্পেসিফিক কিছু ওয়াচডগ থাকা উচিত, যাতে যারা তাদের এই পারফরমেন্স এবং অ্যাক্টিভিটিস গুলোকে অবজার্ভ করবে, ওভারসাইট করবে। এবং এইটার একটা স্পেসিফিক লেআউট অলরেডি ইউএন এর দেয়া আছে যে কিভাবে তাদের কার্যক্রম গুলো ওভারসাইট করা হয়। দুই ভাবে হয়, একটা হচ্ছে বাহিনীর বাইরে থেকে একটা বডি থাকে যারা কন্টিনিউয়াস এই বাহিনীগুলোর কাজগুলোকে ওয়াচ করে এবং কোনো অবজেকশন থাকলে সেটা নোটিফাই করে। আরেকটা হচ্ছে বাহিনীর ভেতরেও কিছু ওভারসাইট থাকে, সিস্টেম থাকে। যেমন কেউ যদি ফিল করে যে তার বাহিনী অথবা তার বাহিনীর বিশেষ কোনো সদস্য ব্যক্তিগত কোনো স্বার্থে অথবা রাজনৈতিক কোনো স্বার্থে এমন কিছু করছে যেটা বেসিক পলিসিং এর বাইরে, তখন কিন্তু তার একটা অপশন থাকা উচিত যেটা দিয়ে সে তার হায়ার অথরিটিকে নোটিফাই করতে পারবে, যেটাকে আমরা নর্মালি বলি হুইসেল ব্লোয়িং, রাইট? তো এই হুইসেল ব্লোয়িং অপশনটা ওখানে এখন নাই, অথবা থাকলেও সেটা অ্যাড্রেস করার মতো মেকানিজম নাই। আমাদের দেশে হয় কি যে আপনি যখনই কোনো কিছু ইন্ট্রোডিউস করবেন চটকদার কোনো একটা কিছু চলে আসে, কিন্তু এটাকে আসলে চ্যানেল করা হয় না অ্যাকর্ডিংলি। ধরেন কোনো একজন পুলিশ সদস্য হুইসেল ব্লো করলো যে আমি দেখতে পাচ্ছি যে অমুক এখান থেকে অমুককে টাকা দিয়ে ছাড়াই নিচ্ছে অথবা সামথিং।
তো এই যে রিপোর্টটা গেল যার কাছে যাবে, সেই অথরিটির কি ওই পাওয়ার আছে কিনা এই ইয়েটাকে কন্ট্রোল করার জন্য, অপরাধটাকে কন্ট্রোল করার জন্য। সো এইটাও কিন্তু একটা দেখার ব্যাপার। নেক্সট কামিং টু দ্য ট্রেনিং পার্ট, ট্রেনিং এর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কম্প্রিহেন্সিভ হিউম্যান রাইটস ট্রেনিং ইম্পার্ট করার জন্য এবং কিভাবে ডিএসকেলেশন টেকটিক্স গুলো ইউজ করা হয়, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল অনুযায়ী কিভাবে কাজ করতে হয় পুলিশদেরকে, এগুলা পুলিশ একাডেমি এবং মিলিটারি একাডেমিতে শেখানো উচিত। লাইক রেড ক্রস, রেড ক্রিসেন্টেরও কিন্তু বেশ কিছু হিস্টোরিক আন্ডারস্ট্যান্ডিং এবং লেসন্স আছে যেগুলো ইম্পার্ট করা যেতে পারে। যখন স্ট্রেট ফ্রম দ্য একাডেমি তারা এই ব্যাপারগুলোতে অ্যাওয়্যার হবে, অ্যাটলিস্ট তাদের ভেতরে এই জিনিসটা থাকবে যে না, এটা করা যায়, এটা করা যায় না। আর ফাইনালি আমি কমিউনিটি এঙ্গেজমেন্টের কথা বলবো, কারণ কমিউনিটি এঙ্গেজমেন্টের ফলে অ্যাজ পার স্ট্যাটিস্টিক্স দেখা গিয়েছে যে কান্ট্রিজ লাইক জাপান, যেখানে আসলে ক্রাইম রেট অনেক কমে যায়। কারণ কি, কমিউনিটির একটা পার্ট তখন কাজ করে হচ্ছে এই অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম হিসেবে, এবং কমিউনিটির একটা পার্ট তখন কাজ করে হচ্ছে ক্রাইম ইনফরমেশনের সোর্স হিসেবে, এন্ড কমিউনিটির একটা পার্ট তখন কাজ করে হচ্ছে এই যে পুলিশিং অথবা ল এনফোর্সিং যেটা আছে ওটাতে হেল্প করার জন্য। সো আই থিঙ্ক এই থ্রি প্রনসড একটা অ্যাপ্রোচে যদি আমরা যেতে পারি, দেন পারহ্যাপস উই ক্যান এনশিওর যে আমাদের বাহিনীগুলো মানে হিউম্যান রাইটস মেনটেন করে তাদের ডে টু ডে অ্যাকশন গুলা করবে। And to conclude also, I want to say that Bangladesh Army, Navy, Air Force and Police, এই চারটা বাহিনী কিন্তু বিগ নাম্বারে ইউনাইটেড নেশনস পিস কিপিং অপারেশনসে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সো ভেরি ইন্টারেস্টিংলি, এই বাহিনীর সদস্যগুলো কিন্তু অলরেডি জানে কিভাবে হিউম্যান রাইটস এবং হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্ট আপহেল্ড রেখে অপারেশনস পরিচালনা করা লাগে। সো জাস্ট আমার কাছে মনে হয় এটা একটু সেন্সিটাইজ করার একটা ব্যাপার আছে এবং এটা কাপল করার একটা ব্যাপার আছে। এটা করতে পারলে খুব চমৎকার হবে। কারণ আই এম রিয়েলি হ্যাপি দ্যাট ইউ আস্ক দিস কোশ্চেন, বিকজ এটা নিয়ে আসলে খুব কম মানুষই আমাদের এখানে ভাবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই। এটা আমার মনে হয় সুন্দরভাবে আপনি সামারাইজ করছেন 3টা পয়েন্টে। বাট আমরা আপনি যেটা বললেন যে পুলিশ, আর্মি, এগুলো সব ল এনফোর্সমেন্ট যে এজেন্সি গুলো আছে, আমরা জানি যে এই বাহিনীগুলোর সাথে আপনার হচ্ছে যেটা ইন্টেলিজেন্স এজেন্সি যারা থাকে তারা খুব হ্যান্ড টু হ্যান্ড কাজ করে, অনেক সময় খুব কোঅর্ডিনেশনের দরকার হয়। এটা নিয়ে আমার মনে হয় মাসুমের একটা নেক্সট কোয়েশ্চেন আছে। সো মাসুম, ইউ ক্যান গো হেড। আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে বাংলাদেশের কি কোনো ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস আছে কিনা, লাইক সিআইএ, আইএসএস অর র, in future to make one and it can maybe benefit us, or what could be the risk also? থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ডিজিএফআই অথবা এনএসআই এর মধ্যে কিছু রোবাস্ট ইন্টেলিজেন্স এজেন্সিস আছে, বাট এরা বেসিকলি ইন্টারনালি ন্যাশনাল লেভেলে কাজ করে। ইন্টারন্যাশনাল লেভেলে স্পিওনাজ অ্যাসাইনমেন্ট এবং অন্যান্য অপারেশন যেগুলা লার্জ স্কেলে আমরা সিএ এর ক্ষেত্রে দেখতেছি, এমআই এর ক্ষেত্রে দেখতেছি, আর মোসাদের ক্ষেত্রে দেখতেছি, র আছে, এদিকে কেজিবি আগে ছিল। সো এই স্কেইলে অ্যাকচুয়ালি কাজ করার মতো ওরকম নাম করা কোনো এজেন্সি আমাদের এখন পর্যন্ত নাই। হাওয়ার এনএসআই এর কিছু মানে ফরেন ইনভলভমেন্ট অথবা ফরেন অপারেশন অথবা অ্যাসাইনমেন্ট থাকে, বাট যেহেতু আমাদের কান্ট্রি ছোট, আমাদের স্কেলটাও ছোট, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখন ইউ আর ভেরি কারেক্ট, যদি আমরা এরকম একটা যেমন আমরা যেরকম মাসুদ রানা যেরকম পড়ি যে বিসিআই, বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স সোর্স অফ থিং, সো ওটা ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে যে আসলে এই জিনিসটা মানে দরকার কেন, এবং এটা মানে আমাদের জন্য দরকার আছে কিনা। অনেকটা এরকম যে বাংলাদেশ থেকে অনেকেই দেখবেন যে যখন ইউরোপিয়ান কান্ট্রিতে পড়াশোনা করতে যায়, তাদের ভিতরে একটা হ্যাবিচুয়াল কোশ্চেন থাকে যে আমি কি পিএইচডি করতে যাব না মাস্টার্স করতে যাব। সো এটার আনসার যেরকম থাকে যে হচ্ছে ইট লার্জলি ডিপেন্ডস আপন যে হোয়াট ইজ দ্য ক্যারিয়ার পাথ ইউ আর থিঙ্কিং। তো তার উপরে বেস করে গাইডেড হয়। আপনারা সবাই ওখানকার পড়াশোনা করেন, আমি এটুকু বুঝি এটা বললাম আর কি, জাস্ট আমি জানি না রিলেট করলো কিনা অ্যাপ্রোপ্রিয়েটলি। বাসন ভাই কি বলেন, আমি তো তাই নাকি?
হ্যাঁ, আই থিঙ্ক এটা মেক সেন্স করে যে কে মাস্টার্স পিএইচডি করবে, তার সাথে আসলে দেশের আসলে ইন্টেলিজেন্সের টার্গেটটা কি হবে। আই থিঙ্ক দ্যাট মেক সেন্স, বাট আই থিঙ্ক মাসুমের কোয়েশ্চেনটাও এটাই যে আমাদের অ্যাজ এ কান্ট্রি স্বাধীনতার পরে আমাদের 50 বছর হয়ে গেছে। সো আই থিঙ্ক ইফ উই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি make our statement bold in world society, then we should have something like that, or if not, then do we really want to think about something? No, right. I fully agree with that. If you have a good intelligence agency and espionage network, এটা তো আপনার কাজে লাগবে। আপনারা হয়তো চাণক্যের অর্থশাস্ত্র বইটা পড়েছেন কিনা আমি জানি না, এবং সঞ্জুর দ্য আর্ট অফ ওয়ার নামে একটা বই আছে। Right. ভেরি ইন্টারেস্টিংলি আজ থেকে 2500 বছর আগে দুটো বই লেখা, এবং দুইটা বইয়েই কিন্তু একটা ডেডিকেটেড চ্যাপ্টার আছে। যেমন সঞ্জুর আর্ট অফ ওয়ার বইয়ের লাস্ট চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার 13, এটা পুরোটাই লেখা হচ্ছে কিভাবে স্পাই ডিপ্লয় করতে হয়। আবার আপনি যদি চাণক্যের অর্থশাস্ত্র দেখেন, ওখানে আপনি একটা অংশে দেখবেন যে কিভাবে বিষকন্যা মানে রেডি করতে হয় স্পাই হিসেবে এবং ডিপ্লয় করতে হয়, এটার ব্যাপারে বলা আছে। সো দেখেন, আজ থেকে 2500 বছর আগে স্টেট ক্রাফটের যে মেশিনারিজ আছে, টুলস আছে, তার ভিতরে একটা টুল কিন্তু এই your intelligence capability or espionage capability on the foreign soil. So Exactly. Right. এটা বেসিক্যালি আমাদের জন্য দরকার এই কারণে, নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি স্ট্রেনথেন করার জন্য। আপনি Right. যদি বাহির থেকে ফ্লো অফ ইনফরমেশনটা ক্যাপচার করতে না পারেন, এবং আপনার এগেইনস্টে যে থ্রেট আছে, এই থ্রেট গুলো যদি আপনার সোর্স থেকে ওয়েটিং না করতে পারেন, তাহলে Right. তো আসলে যেটা হবে, এভরি টাইম ইউ উইল রেসপন্ড। হ্যাঁ, মানে ঘটনা ঘটবে এবং আপনি রেসপন্ড করবেন, আপনি কিন্তু প্রো অ্যাকশনে যেতে পারবেন না, আপনি প্রিএমশনে যেতে পারবেন না। এক্স্যাক্টলি ডেল ভাই, আপনার ওই কোয়েশ্চেনের সাথে আই থিঙ্ক যে আমাদের নেক্সট কোয়েশ্চেনটা ভেরি মাচ রিলেটেড। কারণ আমাদের যদি ইন্টেলিজেন্স মানে আপনার প্র্যাকটিসিং অথবা তারা যদি ফরেন সয়েলে অ্যাক্টিভ না থাকে, তাহলে তো অনেক সময় অনেক ধরনের আমরা কাউন্টার যে অ্যাকশন সেটাও আসবে না। সো আই থিঙ্ক এটা রিলেটেডই আই থিঙ্ক মাহাদি ভাই হ্যাজ ওয়ান কোয়েশ্চেন দ্যাটস অলসো রিলেটেড টু ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস। সো মাহাদি ভাই প্লিজ। হ্যাঁ, আমার কোশ্চেনটা ছিল অ্যাকচুয়ালি এখন আমি অনেক আগে থেকেই, মানে প্রায় 15-20 বছর আগে, যখন এই যে হাসিনার এই টাইমে, আমার ওই টাইমে, যে আমাদের এই রাজনীতিবিদদের রক্ষাটা করবো কেমনে। কারণ আমাদের তো বাংলাদেশে যারা আছে সব জায়গাতে রাজনীতিবিদরা তো কিছুটা ফ্লোটিং টাইপের, তো তারা পাওয়ারের জন্য হাঙ্গরি। এখন অন্যান্য দেশে যেটা থাকে যে আপনার স্টেটের যে মেকানিজম থাকে, এবং ওইখানে একটা ইন্টেলিজেন্স, আপনি ইউএসএ সিআই এর কাজ কিন্তু শুধু বাইরের দেশের থেকে রক্ষা করার না, ওদের দেশে যারা পলিটিশিয়ান আছে তারা যদি কম্প্রোমাইজ না হয়, এটাও দেখা। তো আমাদের ক্ষেত্রে এরকম কিভাবে রক্ষা করা যায়? কারণ আমাদের অবভিয়াসলি দেখলাম আওয়ামী লীগের যে এত বড় সর্বনাশ হইল, এর মূল কারণটা তো হচ্ছে ওইরকম যে তারা কম্প্রোমাইজ হয়ে গেছিল ইন্ডিয়ার কাছে, এভাবে কম্প্রোমাইজ হয়েছে যে তারা ছুটতেই পারে না। আলটিমেটলি পুরো ফ্যাসিজম থেকে শুরু করে এভরিথিং আমাদের পুরো ডিজাস্টার নিয়ে আসছে। তো এটা বন্ধ করবো কিভাবে আমরা? কারণ আমি ঠিক আছে, আমরা বিদেশে তো একটা আমাদের ইন্টেলিজেন্স যাবে, যদি ভবিষ্যতে আমাদের ফান্ডিং হয়, আমাদের পয়সা বাড়ে, কিন্তু দেশের মধ্যে তো এটা তো করতেই হবে, না করতে পারলে তো আমাদের মানে মারাত্মক রকম সমস্যা হইতেই থাকবে আর কি। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় মেহেদি ভাই, ইউ আর ভেরি কারেক্ট। এসপিওনাজের একটা বড় অংশ কিন্তু ইনভলভ থাকে হচ্ছে যে আপনার অপোনেন্ট কান্ট্রির পলিটিশিয়ান যারা আছে, অথবা আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি, সেটা হচ্ছে ডিসিশন মেকার্স যারা আছে, এদেরকে কিন্তু টার্গেটেড অপারেশন করা হয়। আপনারা দেখবেন যে চাইনিজ হানি ট্র্যাপের কথা অনেক শোনা যায়, এবং স্পেশালি ইউকে তে এবং অন্যান্য কান্ট্রিতে রিসেন্ট কিছু এক্সাম্পল আছে। বাট অ্যাগেইন, আপনি যে কোশ্চেনটা করেছেন যে তাহলে এই ধরনের মানে টার্গেটেড স্পিওনাজ অপারেশনের এগেইনস্টে আমাদের পলিসি মেকার, ডিসিশন মেকারস অথবা পলিটিশিয়ানদেরকে কিভাবে সেভ করা যায়। রিসেন্টলি আপনি যদি ইউকে এর এক্সাম্পলটা দেখেন, যে ওখানকার ওয়ান অফ দ্য টাউন মিনিস্টার যিনি ছিলেন, টিউলিপ সিদ্দিক, তার এগেইনস্টে একটা অ্যালিগেশন আসলো। কুইকলি ইউকের যে ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে তারা বাংলাদেশে চলে আসলো, বাংলাদেশে তারা ক্রস চেক করে দেখলো, and they found substantial evidences against her, and then quickly তাকে কিন্তু ওই পদ থেকে সরিয়ে দেওয়া হলো। So this is how actually foreign intelligence অথবা একটা কান্ট্রি ইন্টেলিজেন্স
তাদের পলিটিশিয়ানদেরকে সেভ করে। কারণ পলিটিশিয়ান যদি রোগ হয়ে যায়, পলিটিশিয়ান যদি ডিফেক্টেড হয়ে যায়, তখন ইন্টেলিজেন্স এজেন্সিস গুলো হেল্প করে তাদেরকে আইসোলেট করার জন্য এবং স্টেট মেকানিজমটাকে সেভ করার জন্য। এই ক্ষেত্রে তারা নর্মালি 2-3টা পদ্ধতি ফলো করে। নাম্বার 1, ধরেন ব্যাকগ্রাউন্ড চেক। প্রত্যেকটা পলিটিশিয়ান যখন তাদের অফিস অ্যাজিউম করে, তার আগে থরো ব্যাকগ্রাউন্ড চেক করে দেখা হয় যে তাদের প্রিভিয়াস কোনো কম্প্রোমাইজের হিস্টোরি আছে কিনা। দেন নাম্বার 2 ইজ দ্যাট যখন তারা ইম্পর্টেন্ট অফিস গুলাতে বসেন, তখন সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে কিন্তু তাদেরকে সিকিউরিটি ব্রিফিং দেওয়া হয় এবং একটা সিকিউরিটি ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটির উপর একটা ট্রেনিংও দেওয়ার কথা। তো ওই ট্রেনিংটা দিলে পরে যেটা হয় যে এই পলিটিশিয়ানরা তো আসলে সেভারাল ওয়ার্কস অফ লাইফ থেকে আসেন, তো তাদের পক্ষে তো আসলে এই ধরনের থ্রেট এর আগে কখনো অর্গানাইজ হয়েছে তারা ফেস করেন নাই। তো এটা যদি ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে দেখানো না হয়, তাদের কিন্তু অ্যাওয়্যার হওয়ার চান্স কম। তো এইটা এই এজেন্সিস গুলো যদি এই কাজটা করে যে দেখেন আপনার এগেইনস্টে এক্সাম্পল সহ যদি বলে যে এরকম 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 ভাবে আসবে। এখন একজন পলিটিশিয়ান হঠাৎ করে দেখলো যে খুব সুন্দরী এক মহিলা তার পিছনে মানে জীবন দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। সো হি নিড টু থিঙ্ক যে সারা জীবন মানে একটা ফকির নিয়েও তারা নক করলো না, আর এখন হঠাৎ করে এটা কেন আসতেছে। সো হি মাস্ট হ্যাভ দ্যাট অ্যাওয়ারনেস ইন হিজ মাইন্ড যে ওকে, এটার পিছনে একটা স্বার্থ আছে। দেন সাডেনলি হি ইজ গেটিং সাম প্রপোজাল, ডিসেন্ট অর ইনডিসেন্ট। সে দেখা গেল যে এটা মানে বিকজ অফ হিজ গ্রিড, because of his low educational background, because of his low uptake and IQ. There are many reasons for our country যেখানে মনে করেন যে পলিটিশিয়ানরা খুব ইজিলি সোল্ড আউট হয়ে যেতে পারে। সো এই জিনিসগুলো যখন আসে, এই জিনিসগুলোর এক্সাম্পল গুলো তাদেরকে যদি দেয়া যায় যে এইভাবে এইভাবে আপনাকে ব্রিজ করবে, আপনার সাথে এইভাবে কথা বলবে, আপনার কথাটা রেকর্ড করবে, আপনার সাথে এইভাবে একটা ডার্টি কাজ হবে, তারপরে এই হোটেলে এই জিনিসটা এইভাবে রেকর্ডেড হবে, and then it will be used against you to blackmail, and আপনার কাছে এই জিনিস এইভাবে চাইবে। এবং ইন লাইক ডেভেলপ কান্ট্রিজ কখনো ব্ল্যাকমেইল হলে পরে কিভাবে ব্ল্যাকমেইলের এগেইনস্টে কাউন্টার ব্ল্যাকমেইলিং মানে ট্যাকটিক্স ইউজ করা হয় সেটাও শেখানো হয় সিলেক্টেড মানে ইয়েদেরকে। সো দিস ইজ অ্যানাদার ওয়ে অফ মানে মেকিং দ্য বিজনেস প্রোটেক্টেড। আর আরেকটা হচ্ছে যে আপনার যখন মানে কোনো একজন ভাইটাল মিনিস্টার অথবা ভাইটাল এমপি কাজ করতেছে, কন্টিনিউয়াস তার কমিউনিকেশন গুলো চেক করতে হয়, তার মেইল গুলো চেক করতে হয়। there should be your mechanism to ensure, because তার একার পক্ষে সব মানে দেখা সম্ভব না, বিকজ সে তো একটা মানে পলিটিক্যাল লিডার, তাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। তার পার্সোনাল স্টাফ যারা আছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, কে তার মেইল গুলো দেখতেছে, দে মে বি অলসো কম্প্রোমাইজড। সো এই জিনিসগুলো না আমাদের এখানে ওভাবে প্র্যাকটিস নাই। আমরা এগুলো মুভি টুভিতে দেখতে ভালো লাগে, বাট মানে আপনি দেখেন যে আমাদের দেশের মানে 90% এফোর্ট তো আসলে গিলে খেয়ে ফেলছে আমাদের পার্শ্ববর্তী দেশ। তো তারা কিন্তু তাদের র দিয়ে যত রকমের প্র্যাকটিস অপারেশন করা লাগে সব বাংলাদেশে করে। তো যেগুলো ওরা বাইরে করতে পারে না, বাইরে গিয়ে কিন্তু মনে করে যে নির্জারকে মারতে গিয়ে মাথায় ফেলছে। হ্যাঁ, তারপরে ইউএসএ তে মনে করে যে মাথায় ফেলছে। হ্যাঁ, তো ইউএসএ তে করতে গেছে, ইউএসএ তে কিন্তু ধরা খাইলো। এখন ধরেন যে শয়ে শয়ে হাত পা বাইন্দা মনে করেন যে দেশে ফেরত পাঠাচ্ছে ইন্ডিয়ান গুলারে। তো ওই খালি হলিউড সরি বলিউডের মুভি দেখে আপনাকে হিপনোটাইজ করে রাখবে যে ইটস ভেরি সামথিং। আরে ভাই, 1947 সালে যে দেশটা স্বাধীন হয়েছে তারপরে একটা যুদ্ধও যেতে নাই। 1947 পাকিস্তানের সাথে যুদ্ধ লাগছে এবং আজাদ কাশ্মীর হারাইছে। 1962 চায়নার সাথে যুদ্ধ লাগছে, আর সে চীন হারাইছে, অরুণাচল হারাইছে। আবার যদি নেক্সট যুদ্ধ লাগে আরো কিছু হারাবে। মানে ইটস লাইক এ বিগ বাম বাট ডাজন্ট হ্যাভ সাফিসিয়েন্ট কন্ট্রোল অন দ্য বডি। তো তারা দেখবেন যে আবার মুভি যখন বানায়, আসেন আকশাই চীনের নিয়ে একটা মুভি দেখান দেখি, একটা মুভি আমাকে ওই যে আজাদ কাশ্মীর নিয়ে দেখান, ওই যা দেখাবে ধরেন যে উড়ি টুরি টাইপের একটা কিছু মুভি বানাবে, বানায় দেখাবে। মানে দিস ইজ এ ভেরি ফানি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বুঝতে পারছেন? এবং এরা এদের ইতিহাসে জীবনে বাইরের 1 ইঞ্চি জমি জয় করে নাই, খালি দিছেই। মোগলরা আসছে, হা করে দিয়ে দিছে। মঙ্গলরা আসছে, ইব্রাহিম লোদি আসছে, মানে যে আসছে তারা দিয়েই গেছে। এই মানে ইন্ডিয়া ইজ নট এ কান্ট্রি হুইচ হ্যাজ
কনকোয়ার্ড এ সিঙ্গেল পিস অফ ল্যান্ড। ইভেন বাংলাদেশের সাথে তাল প্রতীকটা আসছিল, ওখানে ম্যাকদের খেয়ে ভাগছে, 5 কিলোমিটার জায়গা ছেড়ে দিয়ে তারপর চলে গেছে। ঠিক আছে, তো এই জন্য বললাম যে খালি ইন্টেলিজেন্স অপারেশনে তারা খুব ভালো। একটা জিনিস হচ্ছে কি, আমি যেটা বেশি ওয়ারিড, বিশেষ করে এই এতদিন পরে আবার আল্লাহর রহমতে আমাদের এবার নতুন একটা জেনারেশন বাইরে এসেছে, যারা যে ইয়ং ছেলে পেলে যারা এখন, ওরা কিন্তু পলিটিক্যালি খুবই অ্যাক্টিভ হয়েছে। আপনারা যে মনে করেন যারা আন্দোলনের নেতৃত্ব দিল, এদের পিছনে তো লাগছে ডেফিনেটলি র বা ইয়ারা। তো আমাদের কি একটা প্রিএমটিভ কিছু একটা করা উচিত না? বিশেষ করে আপনাদের যেহেতু আপনি আর্মি অফিসার ছিলেন বা আপনাদের যাদের লিঙ্কেড আছে, তাদের একটু বলেন যে এদের মানে কম্প্রোমাইজ হয়ে গেলে কিন্তু পরে উদ্ধার করা অনেক মুশকিল। প্রিএমটিভলি, এবং এই জেনারেশনে যেটা আসতেছে হাইলি পলিটিক্যালি অ্যাওয়ার্ড, কিছু তো অভিজ্ঞতার অভাব আসতেই, কিন্তু এরা যদি আমরা গ্রুমিং করা এবং প্রোটেকশনটা আগে আর্লি শুরু করা যায়, নট লাইক আরো 20 ইয়ার্স পরে যখন তারা ফেমাস হয়ে গেছে। এদের মধ্যে অনেকে ফেমাস হয়েছে, তারপর I guess they are এখনো ফ্রেশ, রাইট? তখন তো আর দেখা যাবে ওরা বাইক হইতে পারবে না আর কি। তো আমরা কি একটু আর্লি করব? ডেফিনেটলি এখন আসলে গ্লোবাল ডিনামিক্স এ চেঞ্জ আসছে। আপনি যাদের কথা বলতেছেন এরা তো হচ্ছে জেন জি, এবং ওদেরকে পুশ করতেছে এরপরে হচ্ছে জেন আলফা। তো এই জাতীয় ক্ষেত্রে যেটা হইতেছে যে ইন্ডিভিজুয়াল লেভেলে নেক টু নেক যদি বলেন আপনি, তাহলে কিন্তু মানে থিংস আর অ্যাটলিস্ট এখন পর্যন্ত এট আওয়ার অ্যাডভান্টেজ। আমাদের ছেলেপিলেরা কিন্তু ধরেন, আমি যদি ওদের এঙ্গেল থেকে বলি, ওদের মাদ্রাজের যারা আছে, ওদের ধরেন মানে পাঞ্জাবের যারা আছে, তাদের মনে তো একটা ডিপ কষ্ট কাজ করে। সেটা হচ্ছে যে বাংলাদেশের দিকে তাকাইলে পরে কিন্তু ওরা জেলাস ফিল করে, কারণ আমরা তো স্বাধীন রাষ্ট্র। ওরাও কিন্তু দেখবেন এক একটা স্টেট আমাদের সাইজের, আমাদের সমান, কিন্তু ওরা তো স্বাধীন না। তো ওদের কিন্তু কষ্ট কাজ করে ওই জায়গায়, মানে ডিপ ইনসাইড দেম একটা কষ্ট কাজ করে। তো আপনি যদি 1-to-1 কম্পারিজনে যান, তাহলে দেখবেন যে আমরা অনেক ক্ষেত্রেই আসলে আমাদের যে অ্যাডভার্সারি আছে তাদের সাথে কোপ আপ করতেছি। অলরেডি মনে করেন যে 5ই আগস্টের পরে যে ম্যাসিভ মিডিয়া ক্যাম্পেইন শুরু হয়েছিল, ওইটার দিকে লক্ষ্য রাখেন আপনি, যে বাংলাদেশের এগেইনস্টে ওরা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা মিডিয়াকে লেলায় দিল যে মিডিয়া প্রোপাগান্ডার মাধ্যমে বাংলাদেশকে পরাস্ত করবে। মানে ব্যাপারটা এরকম ছিল যে একমাত্র মিডিয়া দিয়েই তারা বাংলাদেশকে পরাস্ত করে ফেলবে এবং শেখ হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে রিটার্ন করবে। তো এই প্রোপাগান্ডা রিজেকশনে কিন্তু এই যে আপনি যাদের কথা বললেন জেএনজি, তাদের একটা বিশাল রোল আছে। বাংলাদেশের মিডিয়া কিন্তু কিচ্ছু করতে পারে নাই। বাংলাদেশের মিডিয়া কিছু করতে পারে না, কারণ বাংলাদেশের মিডিয়ার একটা বড় অংশের ফান্ডিং তো ওখান থেকেই আসতো। তো ওরা করবে কেন? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে বাংলাদেশের গভর্নমেন্টেরও কিছু করার ছিল না। বাংলাদেশের গভর্নমেন্টের কিছু করার ছিল না, কারণ বাংলাদেশের গভর্নমেন্টের এগেইনস্টেই তো আসলে অপারেশনটা লঞ্চ করা হয়েছে। এইটা কিন্তু লোকালি ধরেন আপনার মতো আমার মতো যারা বা দেশে আছি বিদেশে আছি, আমরা সবাই রিভিল করলাম যে ইন্ডিয়া ইজ এ কান্ট্রি যারা ডিস ইনফরমেশন প্রোডাকশনে ওয়ার্ল্ডে নাম্বার 1, এবং ইন্টারন্যাশনাল যে রিপোর্টার্স ফিডব্যাক আছে সেটাও আমাদের এই ক্লেইমের সাথে একত্রতা প্রকাশ করলো। এন্ড দেন আস্তে আস্তে কিন্তু এটা ক্রাম্বলড হইতে শুরু করলো। আর অন্যান্য সেক্টরে যেটা আছে, আমার মনে হয় যে যদি আমরা কালেকটিভলি, ইউ আর ভেরি কারেক্ট, আমরা যদি কালেকটিভলি তাদেরকে অ্যাওয়্যার করতে পারি, স্পেশালি মানে সাইবার সিকিউরিটি অ্যাসপেক্টে যদি আমরা ম্যাসিভ ট্রেনিং দিতে পারি আমাদের ইয়াং জেনারেশনকে, আমার মনে হয় এইটা আমাদের পাঠ্য বইয়ে এখন ইনক্লুড করাটা খুব জরুরি হয়ে গেছে। আপনি দেন না 30 পায়া পাস করুক, 33 পায়া পাস করুক, বাট আপনি মাইন্ডসেটটা নিয়ে আসেন যে ফিউচার ইজ অন এআই, ফিউচার ইজ অন মানে সাইবার সিকিউরিটি অ্যান্ড অল দিস থিং। সো আপনি দেখবেন যে তখন আপনি 12 কোটি 13 কোটি জনগণের ভিতরে একটা বড় চাঙ্ককে যখন আপনি এইভাবে এডুকেটেড করে ফেলতে পারবেন, তখন তো ন্যাচারালি মানে ডাইনামিক্স একটা চেঞ্জ চলে আসবে। কারণ ফিউচার ওয়ার্ল্ড ইজ এ ওয়ার্ল্ড ওয়্যার জিওগ্রাফিক সাইজ ইজ নট এ ম্যাটার। আপনার 12 কোটি সাইবার ওয়ারিয়ার আছে, আরেকজনের ধরেন আছে 2 কোটি সাইবার ওয়ারিয়ার। তো এই দুইটার ভিতরে তখন কম্পারিজন হবে। এখন আপনি কত, কানাডা একটা বিশাল কান্ট্রি, কিন্তু লোক আছে ধরেন 2 কোটি, আর আমাদের একটা ছোট কান্ট্রি, আমাদের লোক আছে মনে করেন যে 18 কোটি। সো তখন দেখবেন যে আপনি যদি আপনি হিউম্যান রিসোর্স ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে 12 কোটি হিউম্যান রিসোর্স ইজ অফকোর্স গ্রেটার দেন 2 কোটি হিউম্যান রিসোর্স। দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেল ভাই। আর আই থিঙ্ক মাহাদি ভাই সুন্দর কোয়েশ্চেন আর কি। আই থিঙ্ক এখানে আমরা অনেক কিছুই করার আছে, অ্যাটলিস্ট জেনজি কে মানে তাদের প্রোটেকশনের ব্যাপারে। আই থিঙ্ক এটাই আসলে ইম্পর্টেন্ট বিষয় আর কি। তো
আমাদের আসলে আমরা সোফার আমরা যেটা কভার করলাম কিছুটা হাইপোথেটিক্যাল কোশ্চেন আর কি, যেটা বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপরে আর কি। এখন একটু যেটা আমরা একটু দেখতে চাই আসলে রিসেন্ট সিচুয়েশনে যা হয়েছে জুলাই বিপ্লবের আন্দোলনের পরে, আমরা যেটা জানি যে হচ্ছে আপনার অলমোস্ট মোর দেন 600 politicians they were actually take a shelter in ক্যান্টনমেন্ট, রাইট? এন্ড দেন আমরা তারপরে জানি তাদেরকে আস্তে আস্তে তারা সেখান থেকে বের হয়ে গেছে, এন্ড দেন অনেকেই সেফ এক্সিট নিয়ে ইন্ডিয়াতে চলে গেছে। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে যে কয়েকটা কোশ্চেন একসাথে, সো আমি বলে দিই আর কি। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে আর্মি কেন এই অ্যাপ্রোচটা নিয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা জিনিসটা যে এটা কিভাবে তারা এই ম্যাসিভ প্ল্যানটা তারা এক্সিকিউট করেছে আর কি। এবং থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে ঘটনার পরে এই ঘটনাটাকে হিউম্যান আমাদের যা জেনারেল পাবলিক যারা আছে তাদের মনে কি ধরনের একটা 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 কনফিউশন তৈরি করছে যে এটা আর্মি কেন করলো, এটা কি আর্মির মোরালের জন্য একটা কোয়েশ্চেন বোধক চিহ্ন হয়ে গেল কিনা আর কি। ফোর্থ কোয়েশ্চেন যেটা আই গেস সেটা হচ্ছে যে যারা চলে গেছে এদের কি কোনো রেকর্ড আছে কিনা, আর যদি রেকর্ড থাকে অথবা না থাকে এটা কি তৈরি করা যায় কিনা এবং এটাকে পাবলিশ করা যায় কিনা, যে এটা ফিউচার অ্যাকাউন্টেবিলিটির জন্য আই গেস। সো আই গেস এ লম্বা কোয়েশ্চেন বাট প্লিজ ঠিক না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার লাস্ট কোশ্চেন দিয়ে শুরু করি। আমার জানা মতে পাবলিকলি রেকর্ড প্রকাশ করা হয় নাই, বাট অফকোর্স রেকর্ড আছে। কারণ ক্যান্টনমেন্টে যদি একটা মানে ওই রিপেয়ার পার্সনও ঢুকে তারও কিন্তু মানে গেট গুলাতে এন্ডোর্স করে তারপর ঢুকানো হয়। সুতরাং যেটা আপনি বললেন এটা একটা বাস্তবতা, এটা সংবাদপত্রে এসছে এবং আমরা সবাই জানি যে প্রায় 600-এর উপরে মানে এক্স রেজিমের পলিটিশিয়ানস, পুলিশ অফিসার্স অ্যান্ড গভর্নমেন্ট অফিসিয়ালস তারা বিভিন্ন ক্যান্টনমেন্টে দেশ জুড়ে আশ্রয় নিয়েছিল। They took refuge in the cantonments to save themselves and their families. So এটার স্টেট আর্মির কাছে অফকোর্স আছে, there is no doubt, but এটা পাবলিকলি অ্যাভেলেবল নাই। নাও কামিং ব্যাক টু দ্য কোশ্চেন যে কেন আর্মি এটা করলো। এখন দেখেন এটার একটা ইমিডিয়েট আনসার আছে, এটা আবার মনে করেন যে একটা স্ট্র্যাটেজিক আনসারও আছে। ইমিডিয়েট আনসার যেটা সেটা হচ্ছে যে আপনি যখনই একটা দেশে ধরেন আপনার কেনাডাতে আপনি এমন একটা প্রবলেমে পড়লেন যেটা আপনার লাইফ থ্রেটেনিং রিস্ক, তো আপনার জন্য হওয়া উচিত আপনার এমবেসি। Your embassy should come forward and ensure that at least you are not physically harmed, right? So এটা না ইন্টারন্যাশনাল একটা নর্মের মতো এবং এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশনের মতো। সো মানুষ যখন বিপদে পড়ে তখন তারা হায়ার গ্রাউন্ডের দিকে যাওয়ার চেষ্টা করে যে ওকে ওই জায়গায় গেলে পরে আমি সেফটি পাবো। তো বাংলাদেশে যখন একটা 5ই আগস্ট পরবর্তী যে একটা সিনারিও ছিল ওই সিনারিওতে আসলে ক্যান্টনমেন্ট ছাড়া থানাগুলো তখন চলছে। তো তখন ক্যান্টনমেন্ট ছাড়া আসলে তাদের জন্য সেফ জায়গা তো আর ছিল না। আর মানুষ ধরেন এই জাতীয় জায়গাগুলোতে বিপদে পড়লে পরে কেন যায়, তারা যায় এইটা ভেবে যে অ্যাটলিস্ট আমার তো আমার সন্তানের আমার প্রিয়জন যারা আছে তাদের জানটা তো রক্ষা পাবে, তারপরে আমার বিচার করুক যাই করুক, দ্যাট ইজ অল টুগেদার ডিফারেন্ট। বাট আমি অ্যাংরি মবের হাতে ওই যে ওয়েস্টার্ন মুভিতে আমরা দেখতাম যে মব লিঞ্চিং হইতো, ওইটা থেকে তো আমি বাঁচবো। সো এই কারণে আমার মনে হয় যে তারা ওখানে গেছিল। এবং যেহেতু এখানে ধরেন মানে হিসাব আছে যে কারা আসছে কারা ভেতরে আসছে কারা কোথায় কে কোথায় কার কাছে ছিল, সুতরাং এইখানে কোনো ধরনের অনৈতিক লেনদেন হয়েছে বলে আমার মনে হয় না। কারণ এটা রিস্কি যে আপনি টাকার বিনিময়ে আপনার বাসায় রেখে দিচ্ছেন, এরকম ঘটনা তো হওয়ার সুযোগ নেই। আচ্ছা, তাহলে এখন আপনি এখানে ফার্স্টে মানে এটা আমি ইমিডিয়েট কারণটা বললাম। এবার আপনি একটু গভীরভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি যে জেনারেল ওয়াকার একটা ডিসিশন নিয়েছেন যেটা হিস্টোরিক ইউটার্ন, রাইট? আমরা সবাই এটা বিলিভ করবো না, মানে এটা নিয়ে কোনো ডিবেট নাই। এখন তাইলে একটা ইউটার্ন নেওয়ার আগে ড্রাইভারকে তো মানে কনসিডারেশন মাথায় রাখতে হয় যে আমি কিভাবে ইউটার্ন নিব, কোন ইউটার্নটা নিব, কোথায় যাওয়ার জন্য ইউটার্নটা নিচ্ছি। তো উনি উইজিক্যালি একটা জেনারেল কোনো কিছু না ভেবে হঠাৎ করে তার মনে হইলো যে না মানে হাসিনা আপা আমাকে বকুনি দিয়েছে, আমি আর খেলবো না, আমি এখন ওনার টিমে নাই। এটা তো এইভাবে হয় না। তো উনি ওনার অ্যাসেসমেন্ট করে দেখছেন। এখন ওনার অ্যাসেসমেন্টে উনি জানেন যে যখনই উনি ইউটার্ন নিবেন এন্টায়ার কান্ট্রি অ্যান্ড ইটস হিস্ট্রি ইজ গোয়িং টু টেক ইউটার্ন। এখন উনি যখন ইউটার্ন নিলেন, নেওয়ার পরে শেখ হাসিনা পালায় গেল,
এবং এরপরে বাংলাদেশে যদি আপনি ধরেন যে 300 জন এমপি স্লটার হইতো, তাদের ফ্যামিলি বুচার্ড হইতো, তাহলে এই হিস্টোরিক দায়টা কার নিতে হইতো? অবশ্যই জেনারেল ওয়াকারের নিতে হইতো। সুতরাং উনি যেটা করার চেষ্টা করছেন, এগুলো আসলে ইউএন মিশন থেকে শেখা। উগান্ডাতে যেরকম ক্রাইসিস হয়েছে, রুয়ান্ডাতে যেরকম ক্রাইসিস হয়েছে, ওগুলা থেকে এগুলো শেখা। কারণ মানুষ যখন উন্মত্ত হয়ে যায় তখন তো কষায়ের মতো আচরণ করা শুরু করে, এবং তখন আসলে ভেদ বুদ্ধি আর কিছু থাকে না। তো যেইটা খুব মজার জিনিস সেটা হচ্ছে যে মেহেদী ভাই যেটা বলতেছিলেন যে জেএনজি কিন্তু এখন আর ওই রকম ফেরোসাস না, অশিক্ষিত বর্বরের মতো আফ্রিকানদের মতো করে ফেরোসাস না। তারা কিন্তু প্রায়োরিটি দিয়েছে যে না, বিচার হইতে হবে, ক্ষমা চাও, বিচার হবে, বিচার মেনে নাও, তারপরে আমরা ভেবে দেখবো যে আমাদের সোসাইটিতে তোমরা ইন্ডাক্টেড হতে পারবা কিনা। যতক্ষণ মতো না হবে ততক্ষণ মতো ইউ আর সেকেন্ড ক্লাস সিটিজেন অফ বাংলাদেশ, ইউ আর লোয়ার দেন রোহিঙ্গাস এন্ড আটকে পড়া পাকিস্তানিজ ইন বাংলাদেশ। That is the destiny of Awami League and Chhatra League in Bangladesh right now. So, coming back to your question, সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে ন্যাশনাল স্ট্যাবিলিটি এনশিওর করার জন্য আর্মি এই কাজটা করে থাকতে পারে। দ্যাট ইজ দেয়ার। তারা কিন্তু এখন এক্সপ্লেনেশন দেয় নাই। আমি জাস্ট আই এম নট দ্য রাইট ম্যান টু মানে বি দেয়ার স্পোক পারসন, বাট হোয়াট আই ক্যান অ্যাজিউম তা থেকে বলছি যে নাম্বার ওয়ান, ন্যাশনাল স্ট্যাবিলিটি মেনটেন করার জন্য এবং আননেসেসারি লাইফ লস কমানোর জন্য তারা শেল্টার দিয়ে থাকতে পারে, এটা এক নাম্বার। যেটা হিউম্যানিটেরিয়ান কনসিডারেশনস, এটা যদি না দিত তাহলে পরে কিন্তু ইন্টারন্যাশনাল একটা বড় রকমের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ পড়তো, যেটা এনশিওর করা সম্ভব হয় নাই। আর এছাড়াও যেটা আছে যে স্ট্র্যাটেজিক ডিপ্লোম্যাসির একটা ব্যাপার আছে। আপনি যখন 600 জনকে ওখানে রাখছেন, এবং এটা তো ইন্টারিম গভর্নমেন্ট জানতো, ইন্টারিম গভর্নমেন্ট কি ট্রেড অফ করে নাই? আর উই শিওর যে এটা নিয়ে কোনো ট্রেডিং হয় নাই? হওয়ার কথা, স্ট্র্যাটেজিক্যালি এটা হওয়ার কথা। এবং ওরা যতদিন ছিল ততদিন পর্যন্ত দেখেন যে আওয়ামী লীগের চেলা চামুন্ডারা কিন্তু গর্ত থেকে মাথা বের করেনি, বরং ওদেরকে যখন সেফ এক্সিট দিয়ে দেওয়া হয়েছে এরপরে এখন আপনি দেখেন যে ওরা কিন্তু জায়গায় জায়গায় বেরোয় আসতেছে। সো আই হোপ যে মানে আই কুড আনসার হাফ অফ ইউর কোশ্চেন। আরেকটা কোশ্চেন যেটা ছিল যে এইটা কি বাংলাদেশ আর্মি অথবা আর্ম ফোর্সেস এর মোরালকে এফেক্টেড করতেছে কিনা, এবং পাবলিক পারসেপশনটা কি? পাবলিক পারসেপশন ইজ মিক্সড। কেউ কেউ বলতেছে যে না, এটা তো গাদ্দারি হয়েছে, এটা বলার চেষ্টা করতেছে। আবার কেউ কেউ বলতেছে যে না, ইট ওয়াজ এ ভেরি ওয়েল প্ল্যান্ড এবং হিউম্যানিটেরিয়ান একটা অ্যাপ্রোচ। মানে আপনি যদি অপরাধ করে থাকেন তো পিনোশেকে কই থেকে মনে করেন যে সাজা দেওয়া হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে বুচাররা যারা ছিল তারা আর্জেন্টিনা পালাইছিল, ব্রাজিল পালাইছিল, ওখান থেকে এনে সাজা দেওয়া হয়েছে না। তার মানে আপনাকে যদি পানিশমেন্ট দিতে হয় তাহলে এভিডেন্স রেডি করে বিচারের মাধ্যমে পানিশমেন্ট আগে অথবা পরে দেওয়া যাবে। সো পাবলিক পারসেপশনটা এখানে কিন্তু রিয়াকশনটা মিস। আর মিলিটারি এশিয়ালানে আমার ধারণা এটা নিয়ে যে মোরাল, অফকোর্স তাদের ভিতরে একটা মিক্স ফিলিংস আছে যে এদেরকে আমরা কেন আশ্রয় দিলাম এবং কেন এদেরকে আবার ছেড়ে দিলাম। বাট আমার মনে হয় পাবলিকের চেয়ে ওদের এই জিনিসটা বোঝাটা অনেক বেশি ইজিয়ার, বিকজ দে ক্যান ভেরি ওয়েল রিলেট দিস সিনারিও উইথ দেয়ার ইভেন মিশনস ইন ফরেন সয়েলস like in Africa, Haiti, Cyprus or East Timor. So I think that is the reality on ground. আমার কাছে আপনার মানে এক্সপ্লেনেশনটা খুবই ভালো লাগছে। মানে এইটা অ্যাকচুয়ালি আর্মির পক্ষ থেকে দেওয়া উচিত ছিল। এটা আপনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা ক্রাইসিস আছে, কারণ আমি জানি আমাদের বিশেষ করে এই যে আবার বিভিন্ন আলোচনা এই কোশ্চেনটা আসছে আমাদের নিজেদের যে লোকাল এখানে বা অন্য কোনো সময় কথাবার্তা হয়েছে, কেন আর্মি ছেড়ে দিল এই 600 জনরে। একটা মানে লোকজন আমি বুঝি, দেখো সিভিল ওয়ার আমরা আর্মি ঠেকাইতেছে, এটা হচ্ছে মেইন কাজ ছিল। আপনার এক্সপ্লেনেশন অসাধারণ হয়েছে। আপনি চাইলে এটা একটা ইয়া হিসাবে একটা লিখেন, যদিও পাবলিশ করবে কিনা সন্দেহ আছে অনেকে, যে বলবো যে না এখন তো আসলে এইভাবে ডিফেন্স করার মতো অবস্থা নেই। স্ট্র্যাটেজিক্যালি আমাদের সমস্যা হয়ে গেছে ভাই, আমাদের আর্মির একটা বড় সমস্যা যেটা মানে আমি পার্সোনালি ফিল করি, এরকম একটা ক্রাইসিস যখন হয় তখন আসলে আর্মির উচিত তাদের রিটায়ার্ড লর্ড যারা আছে, এক্সপিরিয়েন্স লর্ড যারা আছে, তাদের কাছ থেকে প্রচুর পরামর্শ নেওয়া এবং টু সাম এক্সটেন্ট তাদের মাধ্যমে, যেমন এই মুহূর্তে আইএসপিআর বেশ বিতর্কিত, বিকজ আইএসপিআর এর যে অফিসারটা এই মুহূর্তে আছে সে লাস্ট গভর্নমেন্টের সময় অ্যাপয়েন্টেড, এবং কমপ্লেইন আসছে যে হি ইজ অলসো বেনিফিশিয়ারি অফ সাম অফ দ্য থিংস, বাট আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ দ্য অ্যাক্সেস। বাট আই এম রিয়েলি বদার্ড যে আইএসপিআর এর জন্য, মানে আপনি যেটা বললেন যে এই যে আমি যে এক্সপ্লেনেশনটা দিলাম, মানে আইএসপিআর কুড গ্র্যাব দিস এক্সপ্লেনেশন এন্ড গিভ ইট অ্যাকর্ডিংলি, তাহলে তাদের মানে কাজটা অনেক ইজিয়ার হইতো এবং পাবলিক পারসেপশনটা বেটার থাকতো। বাট আপনি দেখেন
দুইটা চান্স মিস করছে। নাম্বার ওয়ান হচ্ছে যে ইমিডিয়েটলি ওই ঘটনা 5ই আগস্টের পরপরই পুলিশ যখন পালায় গেল, ওই মুহূর্তে আর্মির আসলে বোঝা উচিত ছিল যে আর্মি একাই লোড নিতে পারবে না। তো এটাকে আন্তর্জাতিক নর্মসে বলা হচ্ছে রিকল। রিকল মানে হচ্ছে যে ডিউরিং এ ডিজাস্টার অর ডিউরিং সিচুয়েশন অফ ওয়ার ইউ ক্যান কল ব্যাক ইউর অল রিটায়ার্ড পার্সোনাল টু টেক কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন। এটা 3 মাসের জন্য 6 মাসের জন্য করা যায়। সো এই রিকলটা তখন করা হয় নাই। কেন করা হয় নাই? কারণ আমাদের আর্মি এই জাতীয় রিকল এর আগে জীবনে কখনো করে নাই, অভ্যস্ত না। এটা যদি অটোম্যান আর্মি হইতো, এটা যদি ইউএস আর্মি হইতো, এটা যদি কানাডিয়ান আর্মি হইতো, আপনাদের এটা করতে তাদের দ্বিধা হইতো না, কারণ তাদের লিডারশিপ অলরেডি এই জিনিসটা করে অভ্যস্ত ছিল। তাদের একটা হিস্টোরিক প্রেসিডেন্ট আছে। আর বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা হয়ে যায় কি, যে হিস্টোরিক প্রেসিডেন্স না থাকলে কেউ কোনো কাজ করতে পারে না। পুলিশের চাকরি গেলে পুলিশ চাকরি ফেরত পাবে, এটার একটা হিস্টোরিক প্রেসিডেন্স আছে, অহরহ পায়। কিন্তু গত সরকারের আমলে 200 অফিসার মনে করেন যে আর্মি থেকে চাকরিচ্যুত হয়েছে পলিটিক্যাল কারণে, এদেরকে আবার চাকরিতে ফেরত দিতে পারতেছে না, কারণ তাদের একটাই ডাউট, আগে তো কখনো এই ঘটনা ঘটে নাই। সো বাংলাদেশের ক্ষেত্রে এই একটা সমস্যা হয়। আর দ্বিতীয় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের তো আসলে এই টাইপের বোল্ড এন্ড রোবাস ডিসিশন নেওয়ার অভ্যাসই নাই। তারা তো বেসিক্যালি এনজিও সরকার, সো ওরা তো জানেই না এটার ব্যাপারে। তো যেটা হয়েছে যে তখন আপনি একটা ট্রেন মিস করছেন। তখন যদি আপনি বাংলাদেশে আপনি চিন্তা করে দেখেন, প্রায় 6 লাখের মতো সব মিলে রিটায়ার্ড অফিসার এবং আছে, সোলজার আছে। এইটাকে যদি আপনি তখন অ্যাক্টিভেট করতেন ফর 3 মান্থস, যে ঠিক আছে থানায় থানায় তারা বসবে, পুলিশ আগে রেডি হোক, ভদ্র হোক, শয়তান পুলিশগুলোর শাস্তি হবে, সো ওগুলা যাবে, তারপরে আনবে, তাহলে আজকে কিন্তু সিনারিও ভিন্ন হইতো। 1 নাম্বার। 2 নাম্বার যেটা হচ্ছে যে ওই ট্রেন তো চলেই গেছে, এখনো আর একটা অপশন আছে, সেটা হচ্ছে যে মানে অবস্থা তো সবাই দেখতেছি। গতকালকে দেখলাম যে ডেভিল হান্ট নামে নতুন একটা অপারেশন চালু করছে। আরে আগের অপারেশনই তো কাজ হইতেছে না, মানে আর্মির রেজিস্ট্রেসি পাওয়ারে তো কাজ হইতেছে না, এখন ডেভিল হান্টে আবার নতুন করে কি হবে? আই ডোন্ট নো মানে কি হবে এই জায়গায়, বাট ভালো কিছু হইলে ভালো। বাট থিং ইজ দ্যাট এখন যেটা দরকার ছিল যে আপনি লেট একটা রিকল দিতে পারতেন, এবং এটা সরাসরি ডক্টর ইউনুসের আন্ডারে, ডক্টর ইউনুসের আন্ডারে একটা লেট রিকল হবে, এবং রেভলিউশনারি গার্ড হিসেবে এই পুরা মানে সেগমেন্টটা 3 মাসের জন্য দাঁড়াবে, এবং প্রধান উপদেষ্টার অফিস সরাসরি এটাকে নিয়ন্ত্রণ করবে। তখন আপনি দেখেন যে পুরো গেম চেঞ্জ হয়ে যাবে। বাট এখন দেখলে তো হয় না, হবে খুবই ভালো একটা আইডিয়া। আপনাদের সুন্দর একটা কনভারসেশন হচ্ছে মাহাদি ভাই। আমার মনে হয় যে কোশ্চেনটাও আমি পরের কোশ্চেনটাও এটা খুবই রিলেটেড। সো মাহাদি ভাইয়ের একটা পরের একটা কোশ্চেন আছে, এটা রিলেশনেই আর কি। আই থিংক যে মাহাদি ভাই গো ফর ইট প্লিজ। এটা মাসুমের কোশ্চেন ছিল না? এটা আচ্ছা, এটা মাসুম। আচ্ছা মাসুম প্লিজ। আমার কোশ্চেনটা জেনারেল ওয়াকার রিলেটেডই। সো যেটা ভাইয়া বললো যে ইনিশিয়ালি যখন অগাস্ট 5 এর ঘটনাটা ঘটে, ওইটা ওয়াজ আ ইউ টার্ন ফ্রম হিম। আর অগাস্ট 3 তো মনে হয় ডিসিশন হয়ে গেছিল যে আর্মি উইল নট সাপোর্ট কিলিং অফ দ্য স্টুডেন্টস। সো অবভিয়াসলি উই আর হ্যাপি অ্যাবাউট দ্যাট, বাট ওভার দ্য টাইম মানে আমরা কিছু জিনিস অবজার্ভ করলাম যে আপনার টপ লেভেল মিলিটারি জেনারেল যেগুলো এখনো প্রো আওয়ামী লীগ, তারা স্টিল সেখানে আছে। আবার কিছু মিডিয়াতেও রিপোর্ট দেখি। সো উই আর কাইন্ড অফ কনফিউজ অ্যাবাউট হিজ স্ট্যান্স। General Walker, is he like actually planning to do some reconstructing Bangladesh, or উনি এখনো প্রো ইন্ডিয়ান মেন্টালিটির মধ্যে আছে, যেটা আমাদের উলফল্যান্ড থেকে বের হয়ে আসার কোনো গোল আছে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। জেনারেল ওয়াকার হিস্টোরিক্যালি একটা অসাধারণ কাজ করেছেন, এবং হিস্টোরিতে তো ওনার এই কাজের জন্য হি উইল বি রেকর্ডেড অ্যাকর্ডিংলি। এর বিয়ন্ডে আমি আর ওনার জন্য স্পেস খুঁজতে চাইও না, কারণ এর বিয়ন্ডে যাওয়ার চেষ্টা করলে, লাইক উনি যদি এখন টেক ওভার করে প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেন, সেটাও তখন হিস্ট্রিতে ওনার নাম লেখা হবে, বাট ওটা খুব ভালোভাবে লেখা হবে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশের মানুষ ওভারঅল দেশে, আর আপনারা যারা বিদেশে আছেন, আপনারা কেউই আসলে মিলিটারি সরাসরি মিলিটারি ডিক্টেটরশিপ আর আশা করছেন না। এটা এখনকার পৃথিবীতে এটা খুব একটা যায় না। কিছু কিছু আফ্রিকান কান্ট্রিতে দেখবেন যে মিলিটারি ইউনিফর্ম পরে প্রেসিডেন্ট ঘোরাফেরা করতেছে, ওরকম ওগুলো ওইসব কান্ট্রিতে ভালো লাগে দেখতে। বাট আমরা যদি মেইন স্ট্রিমে থাকতে চাই, তাহলে আমাদেরকে এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। গল্পটা সবসময় হচ্ছে এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক রানী, আর ছিল এক সেনাপতি। গল্পটা কখনোই এরকম হওয়া উচিত না, এক দেশে ছিল এক সেনাপতি, তার ছিল রানী, এরকম হলেই সমস্যা। ঠিক আছে? তো মানে এই স্টোরিটাকে মেইন কনটেক্সটে রাখতে পারলেই সবার জন্য ভালো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, তাইলে দেখবো যে আমাদের রুলার বা শাসক যারা এবং স্টেটসম্যান যারা আছে, তাদের সবারই অথবা বেশিরভাগেরই স্ট্রং মিলিটারি ব্যাকগ্রাউন্ড থাকতো। যেমন আপনি আব্রাহাম লিঙ্কনের কথা বলেন, ওয়াশিংটনের কথা বলেন, দিজ আর মানে ফাইটার জেনারেলস এন্ড দেয়ার প্রেসিডেন্টস।
আপনি আলেকজান্ডারের কথা বলেন, তারপরে আপনি আমাদের 4 খলিফার কথা বলেন, ইভেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন। মিলিটারি ভ্যালুজ আর ইম্পর্টেন্ট, মিলিটারি ডিসিপ্লিনস আর ইম্পর্টেন্ট। এটা দিয়ে মনে করেন যে অনেক বেটার কিছু এক্সপেক্ট করা যায় এবং পাওয়াও যায়। বাট এগেইন মিলিটারি শুড নট রান দ্য গভর্নমেন্ট, দ্যাট ইজ পিরিয়ড। আচ্ছা, এবার আসি হচ্ছে যে জেনারেল ওয়াকারের রোলটা কি আছে। জেনারেল ওয়াকারের রোল অফকোর্স উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে 3 তারিখ অথবা 2 তারিখ মানে অগস্ট মাসের শুরু থেকেই উনি মিলিটারি ইয়াং অফিসার যারা আছে, সোলজার যারা আছে, তাদের পালস পেতে শুরু করছেন। আপনার বাসায় যদি ভাবি এগ্রি না করে, আপনি তো বিছানা চাদরও চেঞ্জ করতে পারবেন না, রংটা তো মানে এভাবেই তো আসলে ডিজাইন। এখন আমাদের ধারণা যে মিলিটারি হায়ারার্কি অর্গানাইজেশন অফকোর্স, বাট হায়ারার্কি মানেই যে জেনারেল ওয়াকার যা বলেন তাই হয়, ওভাবে না, এটা তো আসলে টিয়ার টু টিয়ার হয়। সো উনি নিচের পাসটা বুঝছেন, বোঝার পরে উনি যেটা দেখলেন যে আমি যদি এই মানে জুনিয়র অফিসার্স এবং মানে ওভারঅল মিলিটারি সাইকির সাথে যদি জেনারেল যেতে না পারে, তাহলে তো আসলে সেই জেনারেলের নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন চলে আসবে। এখন বিট্রেয়াল উইথ শেখ হাসিনা যদি তাকে বাংলাদেশের হিস্ট্রিতে ওয়ান অফ দা মানে অ্যাপ্লাউডেড জেনারেল হিসেবে মানে স্বীকৃতি দেয়, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে বিট্রেয়াল উইথ শেখ হাসিনা যদি এনশিওর করে যে বাংলাদেশ ইজ রিটার্ন টু দা রাইট ট্র্যাক, বিট্রেয়াল উইথ শেখ হাসিনা যদি এটা এনশিওর করে যে বাংলাদেশে মানে যেই দুর্নীতি এবং অপশাসন আছে এটা থেকে উত্তরণের একটা ওয়ে হয়তো পাওয়া যেতে পারে, দেন ইটস ওকে। এবং উনি ওইটাই করার চেষ্টা করছেন এই জায়গায়। এখন উনি যেটা করার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে ওনার আর্মি এই মুহূর্তে ওভার স্ট্রেসড। আপনি চিন্তা করেন, আপনি ধরেন আমি বলি যে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার কথা, এই ইউনিভার্সিটি চালানোর জন্য যদি ওদের চ্যান্সেলরের অথবা ভাইস চ্যান্সেলরের টোটাল 200 জন স্টাফের প্রয়োজন হয়, আর তার যদি সেই স্টাফ এই মুহূর্তে মনে করেন যে কোনো একটা ডিজাস্টারে হেল্প করার জন্য 150 জন স্টাফ চলে গেছে, তাহলে 50 জন দিয়ে তার ভার্সিটি হয়তো 1 দিন 2 দিন চলবে, কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি একটা কোর্স রান করতে পারবেন না, একটা এন্টায়ার সেশন রান করতে পারবেন না, যে আপনি সেপ্টেম্বর ফলটা এখন থেকে এই 50 জন দিয়ে 200 জনের কাজ করাবেন। সেম ইজ দ্য কেস ফর আর্মি। এই আর্মি তো ডিজাইন হচ্ছে যে একটা সার্টেন থ্রেটের এগেইনস্টে নিজেকে প্রিপেয়ার রাখার জন্য। তার যে অস্ত্রপাতি আছে, তার যে বিভিন্ন গোলা বারুদ আছে, এটা ট্রেনিং এর ব্যাপার আছে, মেইনটেন্স এর ব্যাপার আছে, এগুলো সব ফেলে দিয়ে গত 6 মাস ধরে তারা কান্ট্রি ওয়াইড ক্যাম্পে ক্যাম্পে বসে আছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে ইন্ডিয়ান প্ল্যান। এই কাজটা যখন আপনি এনশিওর করতে পারবেন যে আপনার আর্মি লম্বা সময় ধরে ডিপ্লয়েড অবস্থায় মানে পড়ে থাকবে বাইরে, তখন তার ট্রেনিং ডিপ্রাইভড হয়, তখন তার কোহেশন নষ্ট হয়ে যায়, কোহেসিভ স্পিরিটটা ডেন্টেড হয়। সো এইটা কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে আর্মিকে দুর্বল করার একটা প্রচেষ্টা, এবং বাংলাদেশ আর্মিকে দুর্বল করার প্রচেষ্টা ইজ এ প্রায়োরিটি ফর ইন্ডিয়া। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশের একটা আমরা যেটাকে বলি সেন্টার অফ গ্র্যাভিটি বা সিওজি, এই সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু আছে, ইমিডিয়েট কিছু সেন্টার অফ গ্র্যাভিটি থাকে, আবার কিছু আছে লং টার্ম সেন্টার অফ গ্র্যাভিটি। বাংলাদেশের লং টার্ম সেন্টার অফ গ্র্যাভিটির 1 নম্বরে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী অলওয়েজ। আজকে যদি বাংলাদেশের আর্মি না থাকে অথবা আর্ম ফোর্সেস না থাকে, কালকে আপনি ইভেন্চুয়ালি ইন্ডিয়ার নতুন একটা প্রদেশ, এর বাইরে আর কিছু না। আচ্ছা, এখন আমাদের ইমিডিয়েট সিওজি কি? আমাদের ইমিডিয়েট সিওজি হচ্ছে ডক্টর ইউনূস। আমরা অনেকেই এটা ভাবতে মানে এখনো ভেবে অভ্যস্ত না যে ডক্টর ইউনূস তো একটা মানে রক্ত মাংসের মানুষ, তার বয়স অনেক বেশি, তার উপদেষ্টাদের একজন অলরেডি ইন্তেকাল করছেন, কালকে যদি ডক্টর ইউনূস ইন্তেকাল করেন তাহলে হুইজ নেক্সট প্রধান উপদেষ্টা? এইটা নিয়ে কিন্তু আমাদের খুব একটা মানে চর্চা নাই। আমরা ধরে নিছি যে আল্লাহ ওনারা বাঁচায় রাখবেন, আমরা চাই যে বেঁচে থাকুন উনি। কামিং ব্যাক টু দ্য কোশ্চেন অফ মানে জেনারেল ওয়াকার, তো জেনারেল ওয়াকারের এই মুহূর্তে প্রায়োরিটি হচ্ছে তার আর্মি যেন ডিশেপ না হয়ে যায়। এই প্রলং যে আছে ডিপ্লয়মেন্ট আছে, এটা কিন্তু অলরেডি ট্যাক্সিং করতেছে। আপনারা জাস্ট একটা জিনিস খুব, আমি যেহেতু আর্মিতে ছিলাম আমি বুঝি, আপনারা জাস্ট বোঝার চেষ্টা করেন, আপনার বাসায় আপনি গত 6 মাস ধরে বাজার করতে যাইতে পারেন না, what will be the condition of your house? Yep. There will be a lot of problems, there will be a lot of issues at your house, বাচ্চা কাচ্চার সমস্যা হয়, ইয়াং যারা বিয়ে করে গেছে তাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ডেভেলপ করতে পারে। সো এগুলোর কিন্তু লং টার্ম ইফেক্ট আছে। আমাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে গেছে কি, আমাদের মিলিটারি অপারেশনস গুলোর পরে কোনো রিভিউ থাকে না, অপারেশন রিভিউ থাকে না। যদি আমাদের প্রিভিয়াস যে অপারেশন গুলো হয়েছে 1982 কুর পরে কি হয়েছিল,
1975 এর কুর পরে কি হয়েছিল, আর্মি কিভাবে বিহেভ করছিল, কেন বিহেভ করছিল, এবং এর ফলে স্ট্র্যাটেজি কি ইমপ্লিকেশন ছিল, এগুলো নিয়ে রিসার্চ নাই। এগুলো যদি থাকতো তাহলে নিউ জেনারেশন মিলিটারি অফিসার এবং সোলজার যারা আছে তারা ওই বইগুলো পড়তে পারতো। ওকে, দিস আর দ্য মিলিটারি রিপোর্ট, যে এইটা করলে এটা হয়, এটা করলে ওইটা হয়। তাহলে কিন্তু সে এবার নতুন ডিপ্লয়মেন্টে নামার আগে ওই প্রিকশন গুলো নিয়ে আসতো। So sorry ভাই আপনারে ইন্টারাপ্ট করার জন্য। I think যে our next জি জি question is very much related to this. That's why I'm interrupt করতেছি। যে এই যে ধরেন আমরা আগেও দেখেছি বা এখনো দেখতেছি আর কি অনেকদিন থেকে, যে আর্মিরা বিভিন্ন সময় বিভিন্ন আপনার নন মিলিটারি অ্যাক্টিভিটিতে ইনভলভ, এটা ধরেন ফ্রম ব্যাংকিং টু কনস্ট্রাকশন। আই থিঙ্ক এই ধরনের মডেলগুলো ইজিপ্ট বা অন্যান্য কান্ট্রিগুলোতে দু একটা কান্ট্রিতে আছে, বা আই থিঙ্ক বাংলাদেশ এটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে কিনা জানি না। বাট আমার কোয়েশ্চেনটা আই থিঙ্ক ওইখানেই, যে এই ধরনের ইনভলভমেন্ট, আর্মির ইনভলভমেন্ট, সেটা কি আসলে তাদের প্রফেশনালিজমে অথবা তাদের যে একটা ফোকাস থাকে সেখান থেকে কি ডিটেরিয়েট করে নাকি, তাদেরকে এফেক্ট করে কিভাবে? আই থিঙ্ক দ্যাটস হোয়াট। এটা এটা খুব বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। ডাক্তার যদি বই বেচা শুরু করে তাহলে তার ডাক্তারের সময় কখন দিবে? বাট এগেইন আপনারা মনে করেন যে মেহেদী ভাই যে প্রফেসর অফ ইউনিভার্সিটি, তার পাশাপাশি টকশো একটু করতেছে, দ্যাট ইজ ওকে। মানে আপনাকে বুঝতে হবে কোনটা হবি আর কোনটা প্রফেশন। সো আপনি যদি বেশিরভাগ সময় বই বিক্রি করেন আর সামান্য সময় মনে করেন যে হোমিওপ্যাথি ডাক্তারি করেন, তাহলে আসলে আপনি বেসিক্যালি বই বিক্রেতা আর শখের হোমিওপ্যাথি ডাক্তার। সো দ্য আন্ডারস্ট্যান্ডিং গোজ দেয়ার। সেটা হচ্ছে যে অফকোর্স আপনি যখন ব্যাংক করবেন অথবা বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান করবেন, এটা তো ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট করে, এটা তো কোনো সন্দেহ নাই। কারণ এই যে সেনা কল্যাণের মাধ্যমে অথবা ইয়ার মাধ্যমে যে মানে লভ্যাংশ অর্জিত হয়, এটা তো আসলে ওয়েলফেয়ারের পেছনেই যায়, এটা ব্যক্তিগত কারো পকেটে যায় না। সো মানে আপনি যদি ওখানে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করেন তাহলে এটা এনশিওর করা সম্ভব যে একটা পায়েও কারো পকেটে যাবে না। সো এই এবং এই জাতীয় সংস্থাগুলো অনেকাংশেই আর্মির যে রিটায়ার্ড লটটা আছে তাদেরকে রিহ্যাব করার ক্ষেত্রেও খুব মানে একটা পজিটিভ ওয়েতে কাজ করে। সো দ্যাট ইজ ওয়ান পজিটিভ অ্যাসপেক্ট অফ মানে দ্যাট ইনভলভমেন্ট। আবার ধরেন বাংলাদেশের বড় বড় মেগা প্রজেক্টে যে পরিমাণ দুর্নীতি হয় সেই তুলনায় আপনি যদি এটা ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধানে দেন তাহলে দুইটা সুবিধা। এক নম্বর হচ্ছে কন্ট্রাক্টর দুর্নীতি করে ভেঙে গেছে, বাংলাদেশ তো ব্যাংক ডাকাতি করে ভেঙে যায়, আর ধরা যায় না। বাট অ্যাটলিস্ট মিলিটারি কম্পোনেন্ট দিয়ে যদি আপনি এই প্রজেক্টটা করান তাহলে আপনার অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার কেউ একজন থাকলো যে আপনি আনসার দেন, কারণ আর্মি তো আর ভেঙে দিতে পারবেন না দেশ থেকে। সো আপনি কাগজ দেখাতে পারবেন। দ্যাট ইজ ওয়ান পজিটিভ থিং আই এম টেলিং। বাট এগেইন এটা নেগেটিভ অ্যাসপেক্টও আছে। শুরুতে যেটা বললাম সেটা হচ্ছে আপনার কোর প্রফেশন এবং প্রাইমারি রোল রেসপন্সিবিলিটি যেটা আছে ওইটাকে কতটা কম্প্রোমাইজ করবেন আপনি। সো আপনি এই প্রসঙ্গ থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আর্মির একটা শিক্ষণীয় বিষয় আছে অথবা বাংলাদেশ মিলিটারি ফোর্সেস এর একটা শিক্ষণীয় বিষয় আছে। সেটা হচ্ছে যারা সার্ভিসে আছে তাদেরকে এনশিওর করা উচিত দে শুড রিমেইন ইন দ্য ব্যারাকস and they should get them prepared for their business meaning সোলজারিং। আর এই যে অন্যান্য অ্যাসপেক্ট গুলো আছে এই অ্যাসপেক্ট গুলোতে আপনি রিটায়ার্ড অংশটা কাজে লাগান, তাহলে আর কিন্তু বিতর্কটা আসে না। ঠিক আছে? এবং এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে জায়গাটা যেটা নিয়ে আপনি এই চমৎকার কোশ্চেনটা করলেন, এটা কিন্তু আর তখন আসে না। আচ্ছা আমি রিটায়ার্ড অফিসার, সো আমি যদি একটা বিজনেস করি এটাতে কিন্তু আপনার মানে কোনো আপত্তি নাই। বাট পুটিং অন ইউনিফর্ম ওয়ান্স আই এম ট্রাইং টু ডু বিজনেস, আই এম টকিং লাইক এ বিজনেসম্যান, তখন হয়তো আপনার মনে হয় যে না এটা তো দেখে অভ্যস্ত না আমরা। সো আই থিঙ্ক অভ্যস্ত না আমরা। So I think that can be a solution. Country veteran system is outstanding. আমি আপনাকে বলতে পারি যে ওখানে আপনি একটা ভালো জবের জন্য অ্যাপ্লাই করবেন, দেখবেন যে নিচে লেখা থাকে আর ইউ এ ভেটারান। তো আপনি যদি ভেটারান হন এবং অ্যাওয়ার্ড উইনিং ভেটারান হন তাহলে আছে। বাংলাদেশের ক্ষেত্রে তো এইসব নাই। বাংলাদেশে আপনি রিটায়ার্ড মিলিটারি পার্সোনাল মানে হচ্ছে সিকিউরিটি গার্ড, সিকিউরিটি অফিসার, এগুলা। এর বাইরে যে আপনার স্কিল সেট থাকতে পারে এটা ওদের মাথায় আসে না। ওয়ারেজ আপনি বাইরে দেখেন, জির মতো কোম্পানি দেখবেন যে মিলিটারি মানে ভেটারান দিয়ে ভর্তি। আপনি শেভরনের মতো কোম্পানি দেখেন যেগুলো এক্সপ্লোরিং করতেছে, ধরেন এই গ্যাস এন্ড মাইন। সো এই জায়গায় এটা আছে। বাংলাদেশের আসলে মানে ওভারঅল পারসেপশন এই প্রবলেম গুলো আছে। আমি জাস্ট ইউনিভার্সিটি অফ ম্যানিটোবায় একটা কানেক্টিভিটি ক্রিয়েট হচ্ছিল যে পিস এন্ড কনফ্লিক্টের উপরে একটা হায়ার স্টাডিজের জন্য আমি যেতে পারি। আমি জাস্ট শখের বসে ম্যানিটোবাতে কোনো মিলিটারি অ্যাসোসিয়েশন আছে কিনা তাদেরকে খুঁজে বের করে একটা মেইল দিছিলাম যে আমি এটা করবো। And the response was outstanding. Oh, tara bolo, oh my God, Major, you are coming here. You have a book on peacekeeping. So we are a veteran
Peacekeepers Association of Manitoba or something like that. We're going to welcome you. And ওই যে বন্ডটা কাজ করে, কারণ আমি মেইলে শুধু ওইটা লিখছিলাম যে আমি আসতেছি, আমার ভার্সিটির মাধ্যমে আমি থরলি আসবো, বাট অ্যাজ এন এক্স মিলিটারি অ্যান্ড অ্যাজ এন এক্স ইউএন পিস কিপার আমি জাস্ট তোমাদের নক করলাম দ্যাট আই উইল ফিল গুড টু ফাইন্ড ইউ দেয়ার ওয়ান্স আই কাম দেয়ার অ্যান্ড হ্যাভ এ টোস্ট অ্যান্ড দে লাইক ইট। তো এই জিনিসটা আছে এই জায়গায়, এটা আমাদের এখানে মিসিং, এই হচ্ছে সমস্যা। হ্যাঁ সেটাই। And thank you. Del bhai, our question, I think it kind of related to that army again. তাদের so যেটা আমাদের কোশ্চেন সেটা হচ্ছে যে আর্মির অনেক সিনিয়র অফিসাররা রিসেন্টলি দেখা যাচ্ছে যে যারা পাস্ট গভর্নমেন্টের ফেসিস্ট গভর্নমেন্টের আপনার পার্ট ছিল, তারা বিভিন্ন পারপাস সার্ভ করেছে। তো দেখা যাচ্ছে তারা হচ্ছে ইনভলভ ছিল ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের সাথে। অনেক জায়গায় তারা এখন আবার আপনার বিভিন্ন ট্রায়াল ফেস করতেছে। সো এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে এখন আপনার কাছে কি মনে হয় যে কোন আসলে কি আর্মির রিফর্ম দরকার আছে, বা যদি দরকার হয় তাহলে এই বা কিভাবে এই জিনিসগুলোকে এলিমিনেট করা যায় বেসিক্যালি আপনার সিস্টেম থেকে, যাতে ভবিষ্যতে এই ধরনের আর্মির মতো প্রপারলি ফাংশন করতে পারে, বেটার আই মিন সার্ভ দ্য কান্ট্রিজ পারপাস, নট লাইক সার্ভিং ডিক্টেটর অর ফ্যাসিস্ট গভর্নমেন্ট। আজ থেকে ২৫০০ বছর আগে সঞ্জু একটা চমৎকার বই লিখছে, নাম হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার। তো ২৫০০ বছর আগে উনি বলে গেছে একটি শাসক ৩টি উপায়ে তার নিজের আর্মি ধ্বংস করে দিতে পারে। ঠিক আছে, তার প্রথম উপায় হচ্ছে হবলিং। হবলিং মানে হচ্ছে আর্মি যখন অ্যাটাক করার জন্য রেডি হয় তখন আপনি বলবেন না আজকে আর অ্যাটাক হবে না। আর্মি যখন বলবেন যে পিছানোর জন্য রেডি হয় তখন আপনি সাডেনলি বলবেন না আসো অ্যাটাক করি। এটা করলে আর্মি ধ্বংস হয়ে যায়, কারণ আর্মি একটা বিশাল মেশিনের মতো। ইট মুভস ইন এ ভেরি সিনক্রোনাইজড ওয়েতে, একটু আস্তে ধীরে মুভ করে, বাট ইট মুভস ইন এ উইথ এ গ্রেট সিনার্জি। তো এইটা নিয়ে যখন আপনি আসলে মানে বেশি হবলিং করেন তখন আর্মি ধ্বংস হয়ে যায়। সেকেন্ড যে কারণে আর্মি ধ্বংস হয় সেটা হচ্ছে আর্মিকে যখন আপনি সিভিলিয়ান স্টাইলে চালানোর চেষ্টা করবেন, কারণ দেয়ার আর মিলিটারি প্রিন্সিপালস হাউ এ মিলিটারি শুড রান। এটাকে উপেক্ষা করে আপনি যখন এটাকে সিভিলিয়ান স্টাইলে চালানোর চেষ্টা করবেন তখন এই আর্মিটা ধ্বংস হয়ে যায়। আচ্ছা যাই হোক, ওইটাতে আর আমি থিওরিতে আর গেলাম না। নাও কামিং ব্যাক টু ইউর কোশ্চেন, সেটা হচ্ছে যে ইয়েস অফকোর্স এলিগেশনস পাওয়া যাচ্ছে এবং there are, it is evident that they were involved in crimes, in forced disappearance, তারপরে এই টাইপের politically আপনি বলবো যে মোটিভেটেড অ্যাকশন নিয়েছেন তারা ওই জায়গায়। তো এটা হওয়ার পিছনে মেইন কারণটা কি? মেইন কারণ হচ্ছে আর্মি স্টাইলে চলে নাই। আর্মি যদি আর্মি স্টাইলে চলতো তাহলে আর এটা হইতো না। ইভেন আমি যখন মিলিটারিতে ছিলাম, আমি বোধহয় ইফ আই এম নট রং, আমি 2013-14 সালের দিকে 14-15 সালের দিকে হঠাৎ করে আর্মির ভেতরে আমি জয় বাংলা টাইপের কথাবার্তা শুনতে শুরু করলাম। তার আগ পর্যন্ত আমি আর্মির ভেতরে কিন্তু ওই জিয়াউর রহমান নিয়েও কোনো বাড়তি কথা শুনি নাই, শেখ মুজিব নিয়েও বাড়তি কথা শুনি নাই, আর এই টাইপের স্লোগান তো অসম্ভব। বাট আমি তখন ফার্স্ট, আমি জানি না বাকিদের কথা, বাট আমি ফার্স্ট চমকায় উঠছি যে কি ব্যাপার, এই টাইপের কথা লিডারশিপ লেভেলে বলতেছে। তারা আস্তে আস্তে বিভিন্ন ধরনের ক্যান্টনমেন্টে এই কি বলে শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপন, তারপর এই টাইপের কাজগুলো করা শুরু করছে। তো এই ডিগ্রেডেশনটা তো আপনি ধরেন তখন থেকে শুরু হয়েছে। তো ওই ডিগ্রেডেশনের ফলে এখন এসে অবস্থা এখানে দাঁড়াইছে। এখন মানে উই অল নো কি হয়েছে। এখন আপনার যে কোশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড। ওয়ে ফরওয়ার্ডের প্রথম যেটা হচ্ছে যে উই নিড টু রিগোরাসলি কাম ব্যাক টু মিলিটারি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিলিটারি ফুটিং অ্যান্ড মিলিটারি টিচিং, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদেরকে একটা ভেটিং প্রসেসের ভেতর দিয়ে যেতে হবে, কারণ যাদের এগেইনস্টে টেনজিবল অ্যামাউন্ট অফ এভিডেন্স আছে, যাদের এগেইনস্টে ভিডিওস আছে, যাদের এগেইনস্টে এভিডেন্সেস আছে, তাদেরকে আসলে আপনার মানে আইডেন্টিফাই করতে হবে এবং ভেটিং প্রসেসের ভিতর তাদেরকে ফেলতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। নেক্সট যেটা হচ্ছে যে আপনার মিলিটারির ভিতরে রিগোরাস হিউম্যানিটেরিয়ান ল এবং হিউম্যান রাইটস ল এইসব ব্যাপারগুলোতে মানে ইয়ে করতে হবে, ধরেন আলাপ আলোচনা এবং ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। যাদের পাসপোর্ট জব্দ হয়ে গেছে, যাদের এগেইনস্টে অ্যালিগেশন আছে, এগুলা ওপেন করতে হবে পাবলিকের কাছে না, আর্মির ভেতরে, যাতে আমি একজন অফিসার হিসেবে জানি যে এই কাজ করেছে একজন এবং
তার ফলে এখন সে এই ফলাফল ভোগ করছে। এই জিনিসটা যখন আপনি রিভিল করে দিবেন তখন হবে কি বাকিরা সতর্ক হয়ে যাবে। নেক্সট হচ্ছে যে আপনাকে তো একটা আর্মিকে রানও করতে হবে। তাইলে কি, তাইলে আপনাকে এখন এই যে মানে অপেক্ষাকৃত যারা দূষিত না, আক্রান্ত না, এফেক্টেড না অথবা ইনফেক্টেড না, তাদের ভেতর থেকে লিডারশিপটা নতুন করে গড়ে তুলতে হবে। তো ওই লিডারশিপটা যখন গড়ে তুলবেন তখন আপনি দেখবেন যে অনেকাংশেই তারা দায়িত্ব নিয়ে এই জিনিসটা আস্তে আস্তে ইনফেকশনটা কমানো শুরু করবে। ফাইনালি আমার কাছে মনে হয় যে আপনি ইন ফিউচারে আর্মিকে এভাবে রাজনৈতিকীকরণ করার যে যে পদ্ধতিতে করা হয়েছে গত রেজিমে, এই পদ্ধতিগুলো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। and it can be in some way, যেমন ধরেন আগে একটা বড় লিমিটেশন ছিল, সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা অপরাধ করলেন, আর্মির আইন অনুযায়ী আপনাকে একটা পানিশমেন্ট দেয়া হলো যে ঠিক আছে আপনার আর চাকরি নেই, চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিল। মজার ব্যাপার হচ্ছে আর্মির ভেতরে আর কোনো অপশন ছিল না যে আপনি এই সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ করবেন। ইট ওয়াজ নট দেয়ার। তো ফলাফল কি ছিল, যে যদি আপনার কোনো একজন অফিসার, সে ব্রিগেডিয়ার হোক অথবা লেফটেন্যান্ট কর্নেল হোক, সে যদি একজন সোলজারকে বাড়ি পাঠিয়ে দেয়, তাহলে এই সোলজারটা আর কোথাও যেতে পারতেছে না আর্মির ভিতরে ফর রিভিউ যে আসলে ভুল হয়েছে কোথাও। এর ফলে হয়েছে কি, মিলিটারি অফিসাররা মিলিটারি ল যেটা আছে এই লটার মিসইউজ করা শুরু করছিল। দিস ইজ ওয়ান, ঠিক আছে? কারণ তারা দেখলো যে না, সে যখন ডিসিশন দেয় এই ডিসিশন ইজ নট চ্যালেঞ্জড, নেভার চ্যালেঞ্জ। এটা দুই নম্বর হচ্ছে মিলিটারি ল ইটসেলফ ইজ 200 ইয়ার্স ওল্ড, এটা আপডেট করা হয় নাই লেটেস্ট সিচুয়েশনের সাথে। যেখানে পাকিস্তান আর্মি করে ফেলছে, ইন্ডিয়ান আর্মি করে ফেলছে, শ্রীলঙ্কান আর্মি করে ফেলছে, আমরা এখনো সেই আগের আইনেই চলতেছি। এবং ওই আইন দিয়ে যে এখন নতুন অপরাধ যেটা আছে এটাকে যে ট্যাকেল করা যায় না, এটা আমরা উপলব্ধি করতেছি না। কেন? কারণ আগের আইনটা আমাকে অ্যাডভান্টেজ দিচ্ছে। ওকে, আচ্ছা। নেক্সট যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আপনি যে এই আইনের মিসইউজ করতেছেন, করার পরে বাইরে একজন ভিকটিম গিয়ে যে হায়ার কোর্টে যাবে, সেই অপশন আবার আর্টিকেল 45 দিয়ে বন্ধ করে দেওয়া। তার মানে আজকে যদি আমার চাকরি চলে যায়, আমি বাইরে গিয়ে কোনো কোর্টে যেতে পারবো না, কারণ আর্টিকেল 45 বলতেছে যে ইউর কেসেস আর অলরেডি ডিসমিসড বাই আর্মি, সো নো কোর্ট অফ বাংলাদেশ ইজ গোয়িং টু অ্যাকসেপ্ট ইউর কেস। তো এই জায়গাটা তো আপনি যে রিফর্মের এরিয়া খুঁজতে বললেন, দিজ আর দ্য এরিয়াজ ওয়্যার রিফর্ম শুড টেক প্লেস। কারণ এটা যদি না থাকে তাহলে কি হবে, ইউ ক্রিয়েট এ লট অফ ফ্রাঙ্কেনস্টাইনস, ছোট আর বড় ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেন। আর তখন হয় কি, একটা নেক্সাস ক্রিয়েট হয়। কারণ আপনি আইনের অপপ্রয়োগের মাধ্যমে পটেনশিয়াল অফিসারদেরকে আলাদা করছেন। আজকে কিভাবে মনে করেন যে পটেনশিয়াল ফাইটার অফিসার যারা আছে তাদেরকে কিভাবে এলিমিনেট করে, তাদের এলিমিনেশনের বেশ কয়েকটা ওয়ে আছে। যেমন একজন অফিসারকে তারা দেখলো ক্যাপ্টেন র্যাঙ্কে, সে ইন্ডিয়ান কথাবার্তা বলে, সে ইন্ডিয়ান প্ল্যান করে, ইন্ডিয়ান মানে ইয়ে করার চেষ্টা করে, মানে ভাবনা ধারা রাখার চেষ্টা করে। তাকে ধরেন একটা হানি ট্র্যাপে ফেললো, সে বেচারা মনে করেন যে রাতের বেলা ঘুমাইলো অফিসার স্পেসে, সকালবেলা উঠে দেখলো তার পাশে একটা মেয়ে শুয়ে আছে, এই দিয়ে নিউজ করে ও চাকরিটা খেয়ে দিল। এটা হয়েছে এখানে। এই আর্মিতে এরকম পাওয়া গেছে যে অফিসারের বাসা রাজমণি ইশাখা থেকে ধরেন 600 গজ দূরে, সে বাসায় না গিয়ে রাজমণি ইশাখাতে গেছে, গিয়ে রাজমণি ইশাখার 8তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। আসলে ওর কাছে বিডিআর এর সব তথ্য ছিল পেন ড্রাইভে, তো তাকে সার্ভিং অবস্থায় মেরে ফেলছে। এই ধরনের ঘটনা কখন হয়, যখন আপনি মিলিটারির ভেতরে ওই যে জিনিসগুলো আছে এগুলো মিসইউজ করা যখন শেখান, উৎসাহ দেন, তখন নেক্সাস গড়ে ওঠে। যখন আমি এটা মিসইউজ করলাম, তখন আমি আমার চারপাশের কয়েকজন অফিসারকে খুঁজে বের করি যারা বেনিফিশিয়ারি, আমি তাদের সাথে মিলে করা শুরু করি। তো এই যে একটা মানে অশুভ চক্র গড়ে উঠছিল, এই চক্রটা ভাঙতে হবে। এবং আপনি যেটা বললেন যে জেনারেল ওয়াকারের আসলে অনেক কাজের ভিতরে এটা একটা বড় কাজ। সুতরাং ওনার পক্ষে এই মুহূর্তে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া ইজ নট গোয়িং টু সেভ এনি ওয়ান অফ আস। এই যে আজকে মনে করেন যে শেখ হাসিনাকে ওখানে নিয়ে গেছে, তো কালকে যখন মোদি ট্রাম্পের কাছে যাবে, ট্রাম্প জিজ্ঞেস করবে না যে আসলে আর কি স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ পাচ্ছ মোদি মিয়া, তুমি যে শেখ হাসিনাকে তোমার ওখানে আশ্রয় দিচ্ছ, আর কি অ্যাডভান্টেজ চাচ্ছ তুমি? বাংলাদেশ তো তারা আর জীবনে ব্যাক নিয়ে যাবে। সো ইট হ্যাপেন্স লাইক দ্যাট। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, সুন্দর একটা এটা আপনি অনেক
হ্যাঁ। মানে ভিতরের কথা বললে যেটা নর্মালি আর্মি অফিসাররা বলার কথা না। হ্যাঁ। খুব ভালো। আমি কিছু কিছু জানি এইগুলা, কিন্তু আপনি ওপেনলি আলোচনা করছেন, এটা ভেরি মানে এটা একটা ভালো জিনিস, আমরা ওপেন আলোচনা করা যাচ্ছে। তো আপনি এটা যেটা বলছেন যে সামহাও আমাদের যে মানে জুডিশিয়াল সিস্টেম, যেটা আমাদের যে জেনারেল জুডিশিয়াল সিস্টেম, এটা তো সুপ্রিমেসি তো এস্টাবলিশ করা দরকার, তাই না? মানে আপনি ঠিক আছে আর্মির অন্য জায়গায় যারা কেস হয়েছে আর্টিকেল 45 যেটা বলেন, যেটাতে ওটার জন্য তার বাইরে যেতে পারে না, কিন্তু সুপ্রিম কোর্ট বা ওইখানে যাওয়ার কোনো একটা ব্যবস্থা থাকা উচিত না? এটাতে তো আপনার মনে হয় অনেকটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটার জন্যই মানে খুব চেষ্টা করা হচ্ছে। এর আগে কেউ এটা করে নাই বাংলাদেশের জন্য। 1981-এ সম্ভবত ইন্ডিয়া অলরেডি তাদের দেশের জন্য এটা করে নিছে, তাদের আর্মিতে এটা করা যায়। এবং তারা যখন এটা অ্যালাউ করছে যে কেস গুলা সুপ্রিম কোর্টে অথবা হাইকোর্টে যেতে পারবে, তখন থেকেই আর্মির ভিতরে আজে বাজে সিদ্ধান্ত দেওয়া বন্ধ হয়ে গেছে। কারণ তারা জানে যে এটার জন্য তার রিপোর্ট ফেস করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে এটা চেষ্টা চলতেছে, এবং দিস ইজ ওয়ান অফ দ্য প্রায়োরিটি রিকোয়ারমেন্ট বাই দ্য মিলিটারি ফ্রেটার্নিটি, স্পেশালি যারা রিটায়ার্ড আছে, এফেক্টেড যারা আছে। এবং আপনারা দোয়া করেন যদি এইটা হয়ে যায়, তাহলে আমাদের আর্মি অনেক বেশি মানে প্রফেশনালি মুভ করবে। কারণ আপনি একটা মজার জিনিস বোঝার চেষ্টা করেন, আমি একজন অফিসার, আমাকে কখনো ওকালতি শেখানো হয় নাই, আমাকে কখনো জজিয়তি শেখানো হয় নাই, বাট সাডেনলি আমাকে পাওয়ার দেওয়া হয়েছে যে আমি সিদ্ধান্ত নিতে পারবো। তো এটা আসলে না, মানে ইট ক্রিয়েটস এ লট অফ প্রেশার। মানে আপনি যদি খুবই ভদ্র জেন্টলম্যান অফিসারও হন, তখন কিন্তু আপনি একটা সাধারণ জাজের জন্য যে ডিসিশন নিতে হয়তো 2 দিন লাগতো, এখন কিন্তু আপনার প্রায় 20 দিন লেগে যায় শুধুমাত্র ওইটা নিশ্চিত করতে যে আল্লাহ কালকে তো মারা যাব, মরলে পরে তো মানে 2 প্রজাতির লোকজনের বিশেষ বিচার হবে এই হাসরের ময়দানে। একটা হচ্ছে যারা নেতা, আর একটা হচ্ছে যারা বিচারক। এখন আমি তো এখানে নেতা প্লাস বিচারক, সো আমি এখানে একটা ভুল সিদ্ধান্ত নিলে পরে এইটার জবাব আমি কিভাবে দিব? সো দেয়ার আর থিংস, মানে দিস ইজ এ কোশ্চেন হুইচ হ্যাজ গট এ হিউজ ব্র্যাকেটিং। আমি খুব বেশি ডিপে গেলাম না, কারণ এটা আলোচনাটা অনেক ক্ষেত্রে খেয়ে হারায় ফেলবে। বাট দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। হ্যাঁ, আমরা মনে হয় অনেকখানি সময় নিয়ে ফেলছি, সো আমরা একটু শর্ট করি। মাহাদি ভাই, আপনার কোশ্চেনে তাহলে আপনি নেক্সট কোশ্চেনটা আস্ক করেন। আমরা একটু সংক্ষেপে ডেল এইচ ভাইয়ের একটু আনসার নেই আর কি, আর লাস্ট 2-1টা কোশ্চেন আছে আমাদের। লাস্ট কয়েকটা কোশ্চেন আছে, যেমন একটা কোশ্চেন অ্যাকচুয়ালি যে ওই যে মানে ওটা তো মনে হয় মানে নাম্বার দেওয়া হয়নি, যে আমাদের যে ম্যান্ডেটরি যেটা বলে যে আপনার মিলিটারি সবার মধ্যে প্রচার করা, যে বাংলাদেশ এটা ইজিপ্টে করছে অনেক জায়গায়, এটা তো বাংলাদেশে কি মানে রিয়েলিটি তো নাই এটা এরকম করার মতো অবস্থা, কারণ তো পপুলেশন অনেক বড়, আমরা তো এইভাবে করতে পারি না। কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর কথা বলছেন? সবাইকে জন্য, যেমন আমাদের তো মানে প্রতি বছরে প্রায় 2 মিলিয়ন ধরেন ইয়াং ছেলে পেলে তো বড়। ওয়ার্ল্ডের 49 কান্ট্রিজে এই মুহূর্তে কম্পালসারি বেসিক মিলিটারি ট্রেনিং আর সার্ভিস এটা ইন্ট্রোডিউসড আছে, ঠিক আছে? সো এই 49 কান্ট্রিজ এর ভিতরে 16 কান্ট্রিজ আর ইউরোপিয়ান, 13 কান্ট্রিজ আর এশিয়ান, এন্ড 10 কান্ট্রিজ আর আফ্রিকান। সো এইটা নতুন কনসেপ্ট না। আমাদের মতো কিনা, আমাদের মতো পপুলেশন সাইজ কিনা। পপুলেশন সাইজের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকে কিভাবে আমি আপনাকে বলি মেয়ে ভাই। নাম্বার 1 হচ্ছে যে কি কারণে কম্পালসারি মিলিটারি এডুকেশনটা ইন্ট্রোডিউস করা হয়। নাম্বার 1 হচ্ছে যে আপনার ন্যাশনাল সিকিউরিটি এনশিওর করার জন্য। বাংলাদেশের মতো একটা কান্ট্রি যখন 3 দিক থেকে ঘিরে থাকে উলফল্যান্ডের মতো একটা কান্ট্রি দ্বারা, তখন আসলে এই দেশের জনগণকে বিলিভ করতে হবে যে টুডে আর টুমোরো আপনাকে অস্ত্র হাতে নিতেই হবে, ঠিক আছে? তো বাংলাদেশকে ইন্ডিয়া কনসিডার করে হচ্ছে একটা ট্রানজিট এন্ড করিডোর স্টেশন হিসেবে, এর বেশি আর কিচ্ছু না। বাংলাদেশের কাছে তাদের আর চাওয়া পাওয়া কিছু নেই, তাদের আরো অনেক হেডেক আছে। তারা এখন গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার চেষ্টা করতেছে, যদিও এখনো উন্মুক্ত স্থানে তারা হাগু করে, যদিও এখনো ধরেন যে হাত পা বেঁধে তাদের লোকজনকে ডিপোর্ট করে পাঠানো হচ্ছে, তারপরে দে ওয়ান্ট টু বিলিভ দ্যাট দে আর সুপার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এখন তো সুপার পাওয়ারের তো মনে করেন যে বগলের নিচে আমরা পড়ে আছি। এখন আমাদের ভেতর দিয়ে তাদেরকে 7 সিস্টার্সকে মানে সেভ করতে হচ্ছে। 7 সিস্টার্স এর স্বাধীনতা এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস আমাদের বাংলাদেশের চেয়ে পুরাতন। তো 1971 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার জন্য খুব প্রেমে উতলায় পড়ছে, আর তার নিজের দেশের আসামের মানে স্বাধীনতার জন্য তার মনে কোনো দাগ কাটে না। সে মনে করেন যে স্বর্ণ মন্দিরে মনে করেন যে শিখদেরকে হত্যা করছে, হায়দ্রাবাদ দখল করছে, সিকিম দখল করছে। এই জাতীয় যে মানে কন্ড্রাম না, এই মানে বিভিন্ন ধরনের যে প্রবলেম আছে তাদের ভিতরে, তার কারণে তারা যে কোনো মুহূর্তে চান্স পেলে পরে বাংলাদেশকে দখল করার চেষ্টা করবে। এইবার এই 5ই আগস্টের পরে তো এটা পুরো উন্মুক্ত যে ইন্ডিয়া ইজ ওয়ার্কিং অ্যাবসলিউটলি এগেইনস্ট বাংলাদেশ ইন্টারেস্ট। তো তাদের একটা ইন্টারেস্ট আছে এই জায়গায় যে আদানি এখানে ব্যবসা করবে, আর বাংলাদেশ উইল বি দেয়ার ট্রানজিট করিডোর স্টেশন, পিরিয়ড।
এখন এই সিচুয়েশনে বাংলাদেশের যে জনসংখ্যা আছে, জনসাধারণ আছে, তারা কি তাদের এই 1 লাখ সৈনিকের উপরে ভরসা করে বসে থাকবে? সুযোগ নাই। সো ন্যাশনাল সিকিউরিটি এনশিওর করার জন্য এই সাইজের, আমাদের দেশের মতো ছোট সাইজের দেশ, ইটস লাইক ইসরায়েল, ইটস লাইক আদার স্মল স্টেট, তাদের যুদ্ধের বাস্তবতাই হচ্ছে, মিলিটারি ট্যাকটিক্সই হচ্ছে যুদ্ধ লাগলে পরে জনসাধারণ এই যুদ্ধে সম্পৃক্ত হবে। সুতরাং আপনি যদি ন্যাশনাল সিকিউরিটি এনশিওর করতে চান, তাহলে বেসিক মিলিটারি ট্রেনিং ইন্ট্রোডিউস করতে হবে বাংলাদেশে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তারা কেন এটাকে ইন্ট্রোডিউস করে? ফর ন্যাশনাল ইউনিটি মেনটেন্স এর জন্য। আপনি যখন এই ধরনের ট্রেনিং ইন্ট্রোডিউস করেন তখন 2টা প্যাকেজ থাকে। একটা হচ্ছে বেসিক প্যাকেজ। বেসিক প্যাকেজে আপনার শারীরিক সক্ষমতা, আপনার এই অস্ত্র পরিচিতি, তারপর ডিজাস্টারের সময় আপনি কিভাবে কাজ করবেন, যুদ্ধের সময় কিভাবে কাজ করবেন, এগুলো নিয়ে খুব স্ক্যান্টি একটা ধারণা দেওয়া হয়। নেক্সট লেয়ার হচ্ছে এখানে যারা ভালো করে তাদেরকে আপনাদের মতো ভার্সিটিতে পাঠানো হয়। যাদের সাইবার আন্ডারস্ট্যান্ডিং ভালো তাদেরকে দিয়ে সাইবার ভলান্টিয়ার্স ক্রিয়েট করা হয়। যাদের ধরেন রকেট এন্ড মিসাইল প্রিপারেশনের টেকনোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ভালো তাদেরকে দিয়ে এইটা ভলান্টিয়ারিজমটা করা হয়। এখান থেকে স্কলারশিপ দিয়ে দেশের বাইরে পাঠানো হয়। পাঠানোর পরে বাইরাক্তারের মতো ড্রোন বানানো শিখবে তারা, একসময় তারা দেশে এসে ডেলিভার করবে। এটা একটা বিশাল একটা পাইপলাইনের মতো কাজ করে। আপনি ফেদারারের মতো প্লেয়ার দেখবেন যে সে ওয়ার্ল্ড গ্র্যান্ড স্ল্যামে একটা প্র্যাকটিস দিতেছে, এই জন্য সরকার তাকে এক্সকিউজ করছে, ঠিক আছে তোমার কম্পালসারি মিলিটারি সার্ভিসটা লাগবে না। বাট বাকিদের কিন্তু 1 বছর করে অথবা 2 বছর করে এই সার্ভিসটা দিতে হয় নেশনকে। তো আমাদের মতো কান্ট্রিতে তো এই ন্যাশনাল এই সার্ভিসটা দরকার। আচ্ছা, ফাইনালি যে কারণে এটা দরকার সেটা হচ্ছে যে আপনি যখন এই ধরনের ট্রেনিং ইন্ট্রোডিউস করেন তখন সুবিধা হয় হচ্ছে আপনি লিডারশিপ ট্রেনিং, টিম বিল্ডিং ট্রেনিং এবং ডিসিপ্লিন ট্রেনিং, এই 3টে স্কিল আপনি কিন্তু ডেভেলপ করে দিচ্ছেন। তো এতে হয় কি আপনার যে জনগণ আছে তারা ওভারঅল এইখানে মানে এই 3টে স্কিল নিয়ে বড় হয়। তখন এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অনেক বেশি ইজিয়ার হয়, অনেক বেশি প্রোডাক্টিভ হয়। অনেকে বলে যে এর কারণে আপনার এই ক্রাইম রেট বেড়ে যাবে কিনা। তো যে 49টা দেশের কথা বললাম, এই 49টা দেশের উপরে আপনি একটু কুইক রিসার্চ করেন, আপনি দেখবেন যে ওদের ক্রাইম রেট কিন্তু স্টেবল। মানে এই মিলিটারি ট্রেনিং ইন্ট্রোডাকশনের কারণে ক্রাইম রেট হয় না। আর সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে মিলিটারি অফিসাররা কোনো দেশের আর্মিতে আপনি দেখবেন যে কোনো দেশের আর্মি কিন্তু ক্রিমিনাল না। দে হ্যাভ অল দ্য লাইসেন্স টু কিল, বাট দে আর নট ক্রিমিনালস। তার মানে কি মিলিটারি ট্রেনিং এর মধ্যেই হচ্ছে এটা, যে দ্যাট উইল মেক ইউ মোর রেসপন্সিবল দেন এ ক্রিমিনাল হ্যাভিং দ্য সেম ওয়েপন ইন ইউর হ্যান্ড। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্যান থিঙ্ক যে এটা ইন্ট্রোডিউস করা যায় কিনা। না এইখানে আমার একটা অলরেডি একটা আইডিয়া ছিল, আমি সেটা বলতেছি। কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের প্রায় অ্যাভারেজে ধরেন প্রতি ইয়ারে আমাদের 2 মিলিয়ন ইয়াং পোলাপান থাকে যারা আপনার ধরেন সহজ কথা এসএসসি পরীক্ষা যারা পাস করতেছে এরকম টাইপে। তো এই ছেলে পেলেগুলো আপনি যদি 3 মাস করে দেন ট্রেনিং, তো ঠিক আছে আপনি ওইভাবে করে আপনি এটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, প্রায় 2 মিলিয়ন মানে কিন্তু একটা বড় সংখ্যা। তো 3 মাস করে আপনি ট্রেনিং দিবেন, তো এদের যে কস্টিংটা ইটস এ হিউজ অবস্থা হবে। অলরেডি আরেকটা জিনিস, কয়েকটা জিনিস করা যেতে পারে। যেমন আমার একটা মনে হয়েছে যে সিম্পল একটা হিসাব, যেমন আমাদের ইউনিভার্সিটি আমরা যখন ইঞ্জিনিয়ারিং করছি বা সবাই যারা পড়ছেন আর কি আপনারা, তো কম বেশি আমাদের 2-1টা সাবজেক্ট নিতে হইতো হচ্ছে আপনার আউটসাইড অফ আওয়ার প্রফেশনাল যে স্কিল ডেভেলপমেন্ট। মনে করেন আমরা কম্পিউটার সায়েন্সের প্রোগ্রামিং পড়তেছি, পলিটিক্যাল সায়েন্স আমাদের নিতে হচ্ছে, অথবা অ্যাকাউন্টিং অথবা ফিলোসফি নিচ্ছে, একটা নিতে হইতো আমাদের ডাইভার্সিটি পেয়ে। তো এইখানে আমরা যদি কিছু কোর্স ডেভেলপ করেন, মনে করেন আপনারা মিলিটারি থেকে আপনারা 2-3টা কোর্স ডেভেলপ করলেন, যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এগুলো কিন্তু আপনি ইউনিভার্সিটি গুলো, প্রাইভেট ইউনিভার্সিটি মাসে প্রচুর, গভর্নমেন্ট ইউনিভার্সিটি গুলোতে আছে, সেগুলোতে চালু করে দেন অ্যাজ এ নন ওটাতে একটা অ্যাক্টিভিটি হলো। আর একটা ইন্টারেস্টিং আমি দেখলাম বাংলাদেশ ব্রাকে মনে হয় প্রবাবলি ওরা করছে কি, ওদের মধ্যে সবার একটা ক্যাম্পাস বানাইছে। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে বাই ডিফল্ট ওরা আপনারা মনে করেন রাখতে পারে না ক্যাম্পাস, ওদের তো ছাত্রাবাস নাই। তো ওরা যেটা করছে যে ওদের মনে হয় একটা সেমিস্টার বা নির্দিষ্ট 1 মাস বা 2 মাস ওই ক্যাম্পাসে থাকতে হয় মানে ছাত্র হিসাবে। তো ওইটাও আপনার ক্রেডিট কোর্স হিসাবে, ঠিক আছে। আপনারা যদি এবার করে দেন আর্মি থেকে, আর্মি কিন্তু এক্সট্রা কোনো খরচ হচ্ছে না, ছাত্ররা কিন্তু ক্রেডিট কোর্স পাওয়া যাচ্ছে, একটা ক্রেডিট হয়ে যাইতেছে। সেটা চিন্তা করছে আমি তো ক্রেডিট নিতে মিলিটারি ক্রেডিটটা নিয়ে নিলাম। এবং আমাদের যে মানে ব্যাপক ভাবে না হইলো, ছাত্র সংখ্যা কিন্তু এখন অনেক বড়। আপনি যদি বাসায় টোটাল মানে স্টুডেন্ট ধরেন প্রায় 2-3 লাখ তো হবেই, আপনি কিন্তু রেডিমেড ওই ওদেরই করাইতে পারতেছেন, ওদের টাকা দিয়েই হইতেছে। I think Mahdi bhai, it's all excellent ideas. I think we have to also respect our Del Bhai's time. So I think we should actually finish our last. Maybe I will actually just come to the last question. Mahdi bhai, please go for it. Our after last question. Then I think আমরা already 1.5 hour ধরে কথা বলতেছি। Sorry ভাই। ঠিক আছে, সরি আপনার Del Bhai আপনার অনেক লম্বা এই রিলেটেড কোশ্চেন গুলো ছিল যে
আমরা তো আমরা বাইরে তো আমাদের এখানে কানাডা বলেন ইউএস বলেন যে R&D আর আর্মি হাতে হাতে চলে। যেমন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটু শুরু হয়েছে হচ্ছে আর্মির কাছ থেকে। যখন যে ওদের যে প্রজেক্ট গুলো ছিল ফেল হচ্ছিল, ওরা ইনভেস্ট করা শুরু করছে এগুলো। তো বাংলাদেশে তো আর আর্মির R&D কি অবস্থা, আমি তো মতো ব্যাকগ্রাউন্ড জানি না। আমি আমার ক্লাসমেট কিছু কিছু ওরা চলে গেছে মনে করেন তুর্কিতে, ইউনিভার্সিটি প্রফেসর, ওদের এখানেও আছে এগুলো। আমাদের বাংলাদেশে কি অবস্থা এবং এটার আপনার মানে ফিউচারে মানে আমাদের কিভাবে এক্সপ্যান্ড করতে পারি এগুলা? এটা নিয়ে আমার একটা সেপারেট এপিসোড আছে প্রোগ্রামিং হিরোর সাথে, সো আমি আর এখানে এটা লম্বা করব না। আমি জাস্ট ইন শর্ট বলি, সেটা হচ্ছে যে আগের কোশ্চেনটার ব্যাপারে আমি বলি যে মেহেদী ভাই, ইফ ইউ আর ইন্টারেস্টেড, আই হ্যাভ সেপারেট এপিসোড অন মিলিটারি ট্রেনিং এর ব্যাপারটা কিভাবে করা যায়। সো ইউ হ্যাভ ইউ গিভেন এ ভেরি ইন্টারেস্টিং আইডিয়া। তার সাথে আরো কিছু আছে, ওইটাও আছে, প্লাস আরো অন্যগুলো আছে। সো দ্যাট ইজ এ লেন্দি ডিসকাশন, উই ক্যান হ্যাভ দ্যাট সেপারেটলি। Regarding the R&D of Bangladesh, actually, to be very frank, bhai, to conduct an R&D, you need resources, economic advantage টা লাগে। আফসোসটা কোথায় যে প্রতি বছর $16 বিলিয়ন বাংলাদেশ থেকে ড্রেন করে নিয়ে গেছে। বেগম পাড়ার নাম শুনছি, আপনারা দেখছেন কিনা আমি জানি না, আপনাদের আশেপাশেই আছে ওগুলা। তো ওইসব জায়গায় নাকি এগুলা চলে গেছে। তো $16 বিলিয়ন যদি আপনি বাংলাদেশে রাখতে পারতেন, তাইলে আপনি হয়তো R&D এর ব্যাপারটা নিয়ে ভাবতে পারতেন। আজকে বাংলাদেশে হয়তো লকহিড মার্টিনের মতো কোম্পানি থাকতো, তো যেটা দিয়ে আমরা আমাদের লোকাল মিলিটারি রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে তারপরে আমরা বাইরেও এক্সপোর্ট করতে পারতাম জিনিসপত্র, যেমন ড্রোনস এর কথা বলি, মিসাইলস এর কথা বলি। তো আজকে যদি হামাস, হিজবুল্লাহ তারা যদি লোকালি মিসাইল প্রডিউস করতে পারে, সক্ষমতা আনতে পারে, মিসাইলের টেকনোলজি তো আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে গেছে। It was introduced by Tipu Sultan in Mysore. So তারপরে এটা ব্রিটিশরা নিছে। So আমরা এটাকে এক্সপান্ড করতে পারতাম। এখন দুইটা কারণে এটা হয় নাই। নাম্বার ওয়ান হচ্ছে যে ইন্ডিয়া চায় নাই বাংলাদেশে আসলে মিলিটারি কালচারটা ডেভেলপ করুক, এটা একটা বড় সমস্যা। তো তারা আপনি ওই যে ইন্ডিয়াস লাইন অফ ক্রেডিট ফর বাংলাদেশ আর্মি নামে একটা জিনিস আছে, এটা একটু সার্চ দিয়ে দেখেন। ওরা যেটা করছে, ওদের দেশের বানানো কিছু আবর্জনা আমাদেরকে, মিলিটারি আবর্জনা আমাদের কাছে বিক্রিও করার চেষ্টা করছে এবং করছেও। তো যেটা হয় কি, যে আপনি যখন টপ পচায় ফেলতে পারেন, মানে ইট অলওয়েজ স্টার্টস ইন দ্য হেড। তো আপনি যখন হেড পচায় ফেলতে পারবেন, এবং তাদের সাথে যেহেতু আমাদের 7 দফা গোলামী চুক্তি একটা 1971 সালের অক্টোবর মাসে সাইন হয়েছিল, যেখানে তারা বলছিল যে বাংলাদেশের নিজস্ব কোনো আর্মি থাকবে না, সেখানে বাংলাদেশের এত বড় একটা আর্মি, এবং আবার আপনি যেটা বলতেছেন যে থিঙ্কিং আর্মি, দিস ইজ এ ডেঞ্জারাস মানে সিচুয়েশন ফর দেম। সো ন্যাচারালি তারা এটা কখনো চায় নাই। সো তারা ইনভেস্টমেন্ট রহিত করছে, তারা ওই প্র্যাকটিসটা বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশের এই জিনিসটা মানে উৎসাহ দেয় নাই আর কি ওভারঅল। তো আগে তো সবকিছু দিল্লি থেকে হয়ে আসতো, কোন অফিসার প্রমোশন পাবে। এখন আজকে আমি এই জিনিসটা নিয়ে ভাবতেছি যে আচ্ছা আমাদের নিজস্ব ড্রোন থাকতে পারে কিনা, তো কালকে আমাকেই চাকরি দিয়ে বের করে দিবে, আমি বুঝবো না কি হবে, আমি কি করলাম। কারণ আমি যেটা করছি এটা হচ্ছে আমি ভাবার চেষ্টা করছি যে আমি একটা ড্রোন বানাইলে পরে কিভাবে মানে ইয়ে করবো। আমি যখনই ভাবার চেষ্টা করতেছি যে ঠিক আছে আমি আমার একটা মিসাইল দিল্লি পর্যন্ত রেঞ্জ করবে, এটা বানাইতে আমার কি লাগবে, আপনি আজকে এটা ভাববো, কালকে আমার চাকরি থাকবে না, বুঝেন নাই? তো এইরকম যখন সিচুয়েশন হয় তখন না আসলে ওখানে রিসার্চ হয় না। সো বাট এই আমরাই যখন আবার আমাদের ফরেন কাউন্টারপার্টের সাথে বসি ব্রেনস্টর্মিং এ, তখন কিন্তু দারুণ দারুণ আইডিয়া আমরা প্রডিউস করতে পারি ওদের জন্য। সো এইটা একটা বড় সমস্যা। তারপরেও আপনি যেটা জিজ্ঞেস করছেন, আমি বলবো যে আমাদের ফোর্সেস গোল 2030 যেটা, এটা একটা আছে, বাট সেই ফোর্সেস গোল আমার মনে হয় রিভাইজ করা দরকার, কারণ এই ফোর্সেস গোল ওয়াজ শেপড ডিউরিং দ্য লাস্ট রেজিম। সো অলরেডি এটা নিয়ে কাজ হয়তো চলতেছে, আই এম নট ভেরি শিওর ইন্টারনালি এই ব্যাপারগুলো আমি এখন আর জানবো না ন্যাচারালি। বাট অ্যাগেইন আপনি যেটা বললেন যে দিস ইজ আ টাইম হোয়েন উই শুড অ্যাকচুয়ালি ট্রাই। But again, আমাদেরকে মনে রাখতে হবে যে we are not going to have a military which is expeditionary force like US Army or other. We just need a force deterrent enough to safeguard our own sovereignty. ওকে, আমরা আমাদের আরো কিছু কোশ্চেন ছিল, বাট থ্যাংক ইউ দেল ভাই। আমরা রিয়েলি will finish it here, we'll conclude it here. But before I conclude, I think আমাদের পক্ষ থেকে আপনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ। We are really honored to
have you in our podcast, I guess. And it Thank is you. our pleasure to talk to you, and to hear some of your deep insight and expert analysis, I would say, in current political situation in Bangladesh and in the armies and then in intelligence sections. So thank you very much again. And I think we'll hear you in future, inshallah. So anything else, Masum, you want to include, or Mahdi bhai, you want to include anything? No, great discussion. Actually, some মানে আপনার আমি আপনার বলছি আপনার একটা আর্টিকেল লেখা উচিত, বিশেষ করে ওয়াকার সাহেবকে নিয়ে প্রচুর মানে কথাবার্তা হয়েছে। আপনি যে মানে ব্যাখ্যাটা দিলেন আর কি, যে কি কারণ এটা কিন্তু অনেকেই বুঝে, যারা চিন্তা ভাবনা করে, কিন্তু অনেকেই বুঝে না যেটা আর্মি থেকে কেন মিস করলো। না মানে আপনি তো বাইরে আছেন, এটা ওয়েস্টার্ন থিওরি আছে, হোয়াট ইজ ইন ইট ফর মি। সেটা মানে ওয়াকার সাহেবের প্রমোট করে আমার লাভ থাকছে, ওনার তো নিজের মেকানিজমই আছে। So, I try to promote the students. I try to promote the Bangladeshi nationalism, যেটা আসছে এখন নতুন করে রিভাইভ করছে। And thank you very much for having me in your program. এবং আমি আপনাদের মাধ্যমে আমাদের কানাডিয়ান বাংলাদেশি যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করব যে দেশে বেড়াতে আসার পাশাপাশি বা দেশের জন্য রেমিটেন্স দেওয়ার পাশাপাশি আপনারা একটু অ্যাক্টিভলি ট্রাই করেন যে বাংলাদেশের যে বাংলাদেশের সাথে কানাডিয়ান রিলেশনশিপ যেটা আছে এটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়। ট্রাই টু ফাইন্ড দ্য অ্যাভিনিউজ কালেক্টিভলি। বাংলাদেশ থেকে লোকজন আপনার নিয়ে যাওয়ার দরকার নেই এখানে, but again try to help people so that there is a technology transfer and exchange happening, business exchange is happening. You can mentor people right sitting in Canada, make small little groups and try to help them. I think by that, and also if you brainstorm আপনারা আরো কিছু আইডিয়া পাবেন যেটা দিয়ে ইয়ে করা যায়, মানে ওদেরকে হেল্প করা যায়, বাংলাদেশকে হেল্প করা যায়। Try to work in tactical state, operational state, and also strategically. You are the promoters and advocates of Bangladesh there. So ওইটাও একটু আপনারা দেখেন, এই যে আপনার পারসেপশনের মেহেদি ভাই যেটা বললেন যে জেনারেল ওয়াকারের পারসেপশনের রং একটা এক্সপ্লেনেশন আছে, আমি মজা করে এমনি বললাম, বাট অফকোর্স আই এম অলসো ট্রাইং টু মানে ব্রেক দ্য মিথ and help the army. At the end of the day, this is our army, this is our country. So আমি হয়তো অনেক কথা ভুল ভাল বলে ফেলছি, আমি দর্শকদের কাছ থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি অথবা ভুল রেফারেন্স দিয়ে থাকি অথবা ভুল ইমোশন শো করে থাকি। ইনশাআল্লাহ উইল টক again and again. Thank you so much. Inshallah. Thank you very much. Good night. Assalamu alaikum. শুভ ভাই, Assalamu alaikum. আসসালামু আলাইকুম।